ক্লাস কি শুরু হয়েছে? আমরা কি শুনতে পাচ্ছি সবাই? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। শোনা যায় আমার কথা স্পষ্ট? জি জি স্যার। স্যার। দুইটা একটু সেট করে নি, 1 মিনিট। কম্পিউটার ক্লাসের আপডেট বলো। এখন পড়াশোনা করে কেমন লাগছে বা তোমাদের অভিমত কি? নাকি কোনো অভিমত নাই? না একজন স্যার। বলো। এখন কি বই থেকে পড়াশোনা করে মানে এমনি বোঝা যায় যে এগুলো আমি বুঝি, এরকম মনে হয় কিনা? জি স্যার, হ্যাঁ বোঝা স্যার, যায় স্যার। বুঝেছি আসলে। কিন্তু চর্চা তোমার করে যেতে হবে। আচ্ছা, কয়টায় ওই যে তোমার মাগরিবের নামাজ কয়টায়? স্যার এখন 6টা বাজতে 5 মিনিট আগে আজান দেয়। তাহলে আমরা শুরু কর, সমস্যা না, আমরা নামাজের ব্রেক দিয়ে আবার শুরু করব। জি স্যার, ঢাকায় 5টা 58-এ। তাহলে অনেকে মনে করতে পারো যে নামাজের কারণে কোনো সমস্যা হবে কিনা। না, নামাজের কারণে সমস্যা হবে না। কারণ হলো আমরা নামাজের ব্রেক দিব। আমি যে নামাজ পড়ে শুরু করলাম আসরের নামাজ। জি স্যার, জি তাহলে স্যার, খুব ভালো তাহলে হবে। ভালো জি হবে স্যার, স্যার। ভালো হবে। হ্যাঁ, তাহলে কোনো টেনশনের কিছু নেই, আমরা শুরু করি। একটু লিখে নাও, ইনফরমেশন টেকনোলজি 1। প্রথমে আমরা যে শব্দটা লিখবো সেটা হচ্ছে, একটু সবাই লিখবা, ডেটাম। স্যার এটা লেখা কি শেষ আশা করছি। স্যার এটা কি DATUM না AM? ইউএম শব্দ থেকে
তার মানে ডেটাম কথাটি এই যে শব্দটা লিখলাম এই শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে ডেটা। আসলে এটা ডেটা, কেউ বলে ডাটা থেকে উৎপত্তি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যে আজকে ইনফরমেশন টেকনোলজি পড়ছি, যেটা ইনফরমেশন তৈরি করতে গেলে লাগবে সেটা হলো ডেটা, আর ডেটা বানাতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে ডেটাম লাগবে। ক্লিয়ার কিনা আমি জানি না, আরো বিষয়টা সহজ করে বলি। ধরো এইটার অর্থ কি? এটার অর্থ হলো তো এটা সিঙ্গুলার স্যার, ডেটামটা সিঙ্গুলার, ডেটাটা ইয়েস প্লুরাল। ইয়েস, রো ফ্যাক্ট। রো ফ্যাক্ট একটি সিঙ্গুলার নাম্বার বা একক মান। এটা হচ্ছে একটি, আমরা যদি এটার অর্থ লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। রো ফ্যাক্ট, রো ফ্যাক্টের বাংলা হলো এলোমেলো। বোঝানোর স্বার্থে এভাবে লিখতে পারি, এলোমেলো উপাদান। উপাদান, এলোমেলো উপাদান। তাহলে এখানে তোমার বহু বচনে, যেটা আমরাকে আরো সহজ করে বলতে পারো, একজন বলেছো সিঙ্গুলার বা এক বচন হিসাবে থাকবে যেটা, যেটা আমাদের বহু বচনে থাকবে হলো যেটা, যার অর্থ হলো উপাত্ত। উপাত্ত, উপাত্ত মূলত কার একক, এটা আবার তোমাকে জানা লাগবে। একক যদি আমরা ধরি তাহলে এটাই কিন্তু ইনফরমেশনের একক। এইভাবে লিখবা, ইনফরমেশন নিচে লেখো তথ্য। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম তোমাদেরকে একটু বুঝাই বলি। যদি আজকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ডেটা কথাটি কোন শব্দ থেকে এসেছে, আমরা দেখাবো ডেটাম, যার অর্থ কি রো ফ্যাক্ট। পারফেক্ট। রো শব্দের অর্থ হলো এলোমেলো, ফ্যাক্ট শব্দের মানে হলো উপাদান, আর ডেটা শব্দের বাংলা হলো উপাত্ত। সেটি একটি বহুবচন, কিন্তু এটি ইনফরমেশনের একক। এইটুক নিয়ে আমরা উদাহরণ দেখাবো। আগে আমাদের লেখাটা শেষ করি সবাই। শেষ স্যার। ওকে, তাহলে আমাদের এখন যেটা লাগবে সেটা হলো ডাটা এর প্রকারভেদ। প্রকারভেদ পড়লে বেশি উদাহরণ জানা যাবে। আমরা ডাটার প্রকারভেদ নামে একটা কোটেশন দেব সবাই, তারপরে আমরা একটা সার্ট লিখব। দেখো ডাটা, এটা তিন প্রকার। প্রথমত বা প্রধানত, প্রথম হচ্ছে নিউমেরিক ডেটা, দুই নম্বর হলো নন নিউমেরিক, তিন নম্বর হলো বুলিয়ান ডেটা। এখানে তোমাকে আগে কয়েকটা বিষয় বোঝায়। ধরো বুলিয়ান ডেটা যেটা, বাইনারি ডেটা সেটা। মেশিন ল্যাঙ্গুয়েজ সেটাকেই বোঝায়। আমরা একটু একটা বোঝার স্বার্থে লিখতেছি, দেখো বোঝো কিনা। এর পাশে লিখলাম হলো 2, নন নিউমেরিকের পাশে লিখলাম হলো 3, বুলিয়ান বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ডিজিটের পাশে লিখলাম ক্রস। এটা তোমার বোঝানোর জন্য। কেন বুঝালাম একটু বুঝাই বলি। যদি পরীক্ষাতে আসে ডেটা কত প্রকার, তাহলে আমরা বলবো ডেটা 3 প্রকার। এটা উত্তর আমরা পেরে গেলাম। যদি প্রশ্ন আসে নিউমেরিক ডেটা কত প্রকার, তাহলে বলবো 2 প্রকার, নন নিউমেরিক 3 প্রকার, বুলিয়ান ডেটার কোনো প্রকার ভেদ নেই। একটু ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এই যে যে 2 প্রকার, সেই 2 প্রকারের মধ্যে প্রথমটার নাম হলো ইন্টেজার। ইন্টেজারকে কখনো কখনো তুমি বইয়ের মধ্যে পেতে পারো ফুল নিউমেরিক, ফুল নিউমেরিক ডেটা বা ইন্টেজার ডেটা।
এখন বলতে পারো স্যার নিউমেরিক বা ফুল নিউমেরিক বা ইন্টিজার কাকে বলবো? তুমি যদি বলো 1 2 3 4 5 এরকম করে চলতেই থাকো এন সংখ্যক, ঠিক আছে, এগুলো সব হবে একটি ইন্টিজার মান। তাহলে সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা হচ্ছে ফ্রাকশন ডেটা। ফ্রাকশন নিউমেরিক ডেটা। ফ্রাকশন বা নিউমেরিক, ফ্রাকশন নিউমেরিক বলতে আমরা কোনগুলোকে বুঝবো? আমরা যদি লিখি যে 1.5, 4.35, ঠিক আছে, 125 যখন 37, জাস্ট দশমিক দিয়ে দেখানো আর স্যার এইটাই কি সবাই পয়েন্টের গুলো আসবে? তুমি বলো ফ্রাকশন শব্দের মানে কি? স্যার ভগ্নাংশ। তা ভগ্নাংশকে করলে কি দশমিক আসবে কিনা? হ্যাঁ স্যার, ওইটা তো আসে, সমস্ত আসে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো ফ্রাকশন, এটা তো আমরা সব উদাহরণকে এখানে টেনে আনতে পারি না, আমরা শুধু বোঝার সাথে যতটুকু লাগে। তাহলে আমাদের নিউমেরিক যেটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে নিউমেরিক শব্দের অর্থ হলো তোমার যেগুলো আমাদের সংখ্যা ভিত্তিক। কি ভিত্তিক? সংখ্যা ভিত্তিক। সংখ্যা ভিত্তিক আবার দুই প্রকার, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সব? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের এইটুকু সবার ওকে। আমরা এইটার মধ্যে একটু লিখে এটাও মুছে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। এটা উদাহরণস্বরূপ লিখতে পারো, এটা উদাহরণস্বরূপ 0 আর 1। এখানে এখানে 0 বলতে আমরা বুঝবো অফ, 1 বলতে বুঝবো আমরা অন। 0 বলতে আমরা অফ বুঝবো, আর 1 বলতে অন বুঝবো। তোমরা যদি বাসায় কোনো বৈদ্যুতিক সুইচ ব্যবহার করে থাকো, তাহলে সেখানে দেখবা এরকম করে 1 এবং 0 দেওয়া আছে। অনেক টেবিল ল্যাম্প বা কোনো বৈদ্যুতিক সুইচের মধ্যে, তাহলে বুঝতে হবে 0-তে ক্লিক করলে সুইচ বন্ধ বোঝাবে, 1-এ ক্লিক করলে সুইচটি অন বোঝাবে। এটা অফ অন, যেটা আমরা বাইনারি যে লজিক গেট যখন পড়লাম তখন আমরা এইগুলো কাজ করার সুযোগ পেয়েছি। তাহলে আমার এটা নিয়ে আর কোনো কোনো প্রশ্ন আছে কিনা বলো, বুলিয়ান যেটা নিয়ে। স্যার, স্যার তাহলে জি, বুলিয়ান যে ডাটা, এইটার হচ্ছে প্রকারভেদ নাই, কিন্তু উদাহরণ হচ্ছে এরকম, এই তো? জি। যদি পরীক্ষাতে তোমাকে বলে নিচের কোন ডেটার কোনো প্রকারভেদ নেই, তাহলে আমরা দেখাবো বুলিয়ান ডেটা। ঘুরায় প্রশ্ন করতে পারে, ধরো বাইনারি ডেটাকে কোন ধরনের ডেটা বুঝবো, তাহলে আমরা দেখাবো বুলিয়ান ডেটা। আমাদের যদি বলে মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কোনটিকে বুঝবো, আমরা দেখাবো বাইনারি ডেটা। তার উদাহরণস্বরূপ কি 0 1, উদাহরণটাকে আমরা একটু জাস্ট এক্সপ্লেনেশন দিলাম, ঠিক আছে? কথা বলো, ঠিক আছে কিনা? ঠিক আছে স্যার। স্যার বুলিয়ান ডেটার এই মানে তিনটা নাম, তাই না? তিনটা নাম বুলিয়ান। কেন বললাম? তোমার লাস্ট, এই যে লাস্ট বিসিএস এর আগের বিসিএস এ আসছিল মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে নিচের কোন ধরনের ডেটাকে বোঝায়, তখন আমাদের অপশনে দাগানো ছিল বাইনারি ডেটা। আমরা যদি এখন না পড়ি তাহলে আমাদের ওই জায়গা দাগাইতে কষ্ট হয়ে যাবে, জানা জিনিসটা একই জিনিস। জি স্যার, ওকে স্যার। Okay. এখন তোমাদের যদি আমরা বলি যে এখানে, তাহলে আমাদের বাকি রইল শুধু নন নিউমেরিক ডেটা। এটা আমরা 3 ভাগে ভাগ করে ফেলি। যদি একটু জেনে রাখো, নন নিউমেরিককে কখনো কখনো অ্যালফাবেটিক ডেটাও বলা যায়। তাহলে নন নিউমেরিক ডেটাকে কি বলা যায় বলো? অ্যালফাবেটিক ডেটাও বলা যায়। এটার বাংলা হলো বর্ণভিত্তিক। বর্ণভিত্তিক আমরা একবারে বললাম যে বলা যায়, কিন্তু আমাদের মূল ওয়ার্ড কিন্তু এইটা, নন নিউমেরিক। মানে নন নিউমেরিককে আমরা কখনো কখনো বোঝার স্বার্থে অ্যালফাবেটিক ডেটাও মনে করতে পারি, এটা বলতে। কিন্তু আমি এটা বলতে সব এটা বোঝাইনি, এটাকে কখনো কখনো ডাকা যায় সেটা বলেছি। যেমন ক্যারেক্টার ডেটা। দেখো ক্যারেক্টার ডেটাগুলো কি দিয়ে হয়, লাইক কেন অ্যালফাবেটিক বললাম? দেখো ক্যারেক্টার ডেটা কিন্তু তুমি জানো যে এটা বর্ণভিত্তিক, যেটা মাত্র লিখেছিলাম। তাহলে এখানে না লিখলেও এখানে অলরেডি চলে আসবে।
সেই জন্য এখানে অতিরিক্ত লেখার দরকার নেই, বোঝানোর স্বার্থে বললাম। তাহলে এখানে আমরা যে ক্যারেক্টার ডেটা লিখলাম বা বর্ণভিত্তিক লিখলাম সেটা এক ধরনের নন নিউমেরিক ডেটা। যদি বলো স্যার কিভাবে, যেমন অ, আ, ক, খ, এ, বি ইত্যাদি। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ঠিক আছে, এরপরে হলো স্ট্রিং ডেটা। স্ট্রিং ডেটা, স্ট্রিং ডেটা কোনগুলো? স্ট্রিং ডেটা হলো তোমার একটি শব্দ দ্বারা সুনির্দিষ্ট কোনো তথ্য বোঝাবে না, কিন্তু সেটা দ্বারা অনেক কিছু বোঝাবে, মানে পরিমাণে বেশি বোঝাবে। যদি বলো স্যার কিভাবে, যেমন বই। এখন দেখো, বই কিন্তু আমরা এক ধরনের ডেটা, নট এ ইনফরমেশন। কারণ যখন আমাকে বই বলা হচ্ছে সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। যেমন আমি তোমাকে একটা সাইড নোট দিয়ে দিই, তোমরা যারা ডেটার পাশে একটু লিখে দাও, একটু যেহেতু ডেটার প্রকারভেদ লিখতেছো একটু লিখে দাও, কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। তার মানে ডেটা আর ইনফরমেশনের মেইন পার্থক্যটা কি জানো? তোমরা তো অনেক পার্থক্য পড়ছো, কিন্তু যখন তুমি রিটেনে যাবা বা তুমি ভাইভাতে যাবা, তাহলে যদি বলে ডেটা এবং ইনফরমেশনের মেইন পার্থক্যটা কি, তাহলে তুমি বলবা হচ্ছে ডেটা দ্বারা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় না, আর ইনফরমেশন দ্বারা সিদ্ধান্ত নেওয়া যায়। যদি বলো কিভাবে, দেখো আমি একটা লিখি বই। এই বই দ্বারা তুমি কি সিদ্ধান্ত নিবা? এটা কোনো টেক্সট বুক, কোনো রাইটারের বুক, কোন বই, কোন ধরনের বই, এটা বাংলা ইংরেজি কি, কিছুই বোঝা যায় না, তাই? কথা বলে না যায়। স্যার, কিন্তু না স্যার। বই বলতে তো অগণিত বোঝায়, অগণিত। যেমন পদার্থ, যেমন অণু, যেমন পরমাণু। যদি আমি এমনকি লিখি মানুষ, তাও এটার মধ্যে পড়বে। মানুষ, মানুষ তো কত মানুষ। তাহলে শব্দ হবে একটা, কিন্তু এটা বুঝাইতে গেলে বুঝাবে আনকাউন্টেবল বুঝাবে, এবং কোনো সুনির্দিষ্টতা দান করবে না, সেগুলোকে আমরা স্ট্রিং ডেটা বলবো। এরপরে আসো অবজেক্ট ডেটা। অবজেক্ট ডেটা তাহলে কোনটা? অবজেক্ট ডেটা হলো আমরা কোনো কিছুকে চিত্রের মাধ্যমে যখন উপস্থাপন করব, যেমন আমি যদি তোমাকে বুঝাই বলি, চিত্র, কোন ছবি, হ্যাঁ, বা অ্যানিমেশন, তারপরে তোমার প্রতীক, চিহ্ন, এগুলোকে আমরা বলো হলো অবজেক্ট ডেটা। যেমন আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো, এটা লেখা শেষ করার পর। লেখাটা শেষ করেন। ওকে স্যার। শেষ স্যার। জি, আমরা 1 মিনিট সময় নিলে এটা হয়ে যায়। দেখো কিভাবে, দেখো ধরো আমি লিখলাম, আহ আমি লিখলাম মা, আমি লিখলাম শুধু নু, বা শুধু ম লিখলাম, ধরে নাও। আর এখানে ম, ন, মূর্ধন্য স লিখলাম, তিনটা আলাদা আলাদা বর্ণ লিখলাম। তাহলে এটা হবে ক্যারেক্টার ডেটা। এই তিনটাকে নিয়ে আমি বানালাম মানুষ, কথা লিখলাম। তাহলে এটা হবে একটি স্ট্রিং ডেটা। আমি এই মানুষটার একটা ছবি আঁকার চেষ্টা করি, ঠিক আছে, এটা ছবি আঁকার চেষ্টা করলাম। তাহলে এটা হবে একটি অবজেক্ট ডেটা। বিষয়টা ক্লিয়ার কিনা? এই ক্ষেত্রে এটা হবে ক্যারেক্টার ডেটা। না বুঝলে বললো, এটা হবে একটা স্ট্রিং ডেটা, এটা হবে অবজেক্ট ডেটা। বিষয়টাকে আমি বুঝাইতে পারলাম কিনা বল? জি স্যার। বিষয়টা আশা করি বুঝাইতে পেরেছি, তাই না? আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু লিখবো মাধ্যমের উপর ভিত্তি করে। একটু লিখে নাও যেটা নতুন একটা কোটেশন, এটা নতুন কোটেশন দাও। একটা হচ্ছে ডিজিটাল ডেটা, একটা হচ্ছে নন ডিজিটাল ডেটা।
ধরো এই ক্লাসটাই যদি আমি না নিতাম, কেউ যদি ফার্মগেট থেকে নিত, সে কিন্তু একটা ডিজিটাল বোর্ডে লিখতো। তাহলে ডিজিটাল ডেটা হচ্ছে কোনো ডিভাইস দ্বারা লিখিত ডেটা। ধরো এই ক্লাসটায় আমি একটি স্মার্ট বোর্ডের মাধ্যমে নিলাম, তাহলে আমার এই ক্লাসটা হতো এক ধরনের ডিজিটাল পদ্ধতি। আমি বোর্ডে লিখে পড়াচ্ছি, অর্থাৎ আমি বোর্ড, মার্কার, খাতা, কলম দ্বারা লিখিত ডেটা। আমরা কি বিষয়টা ক্লিয়ার কিনা বলো? স্যার এটাও কি তাহলে ডাটার প্রকারভেদ? ডাটা দুই এটা হচ্ছে প্রকার। এটা নতুন একটা ডাটার প্রকারভেদ। এটা হলো মাধ্যমের উপর ভিত্তি করে, একটু লিখে নাও, মাধ্যমের উপর ভিত্তি করে। এটা কিসের উপর ভিত্তি করে বলো? মাধ্যমের উপর ভিত্তি করে। আচ্ছা, এটা কিন্তু তার এমনিতে না, মাধ্যমের এটা উপর ভিত্তি করে দুই প্রকার। হ্যাঁ, মাধ্যমের উপর ভিত্তি করে ডেটা দুই প্রকার। বিষয়টা কি ক্লিয়ার? এটা আলাদা অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে জি স্যার, মাধ্যমের উপর ভিত্তি করে ডেটা শ্রেণী বিভাগ লেখো, তখন কিন্তু তুমি আগেরটা লিখলে কিন্তু নাম্বার পাবা না। আগেরটা আমরা প্রধান ভাগটা লিখেছি, আর এটা হলো মাধ্যমের উপর ভিত্তি করে লিখেছি। বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি কিনা? জি স্যার ক্লিয়ার। ওকে, কারণ এটা অনেকবার এসেছে, এটা অনেকবার আসেও, সেই জন্য এটা দেখাই দিলাম। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার করি, আমরা এটা ফিল করি বিষয়টা। আমরা তিনটা বিষয় চিন্তা করি। ডেটা হচ্ছে একক বিশৃঙ্খল মান, সেটা থেকে আমরা পাবো হলো ডেটা, তারপরে আমরা পাবো হলো ইনফরমেশন। আর এই তিনটা বিষয় যদি আমরা প্রথমে একটু গল্পের মতো সেট আপ করে রাখি, তাহলে কিন্তু তোমার যে কোনো প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু বুদ্ধি খাটাই, তাহলে ইনফরমেশন কোথা থেকে পেলাম? ডেটা থেকে পেলাম। তাহলে ডেটা কোথা থেকে পেলাম? ডেটাম থেকে পেলাম। দেখো, একটা সহজে মনে রাখা যাবে, মানে আমরা যখন পড়বো জাস্ট আমরা এটা মনে রাখবো, প্রথমে ডেটাম, তারপরে পাবো ডেটা, তারপরে পাবো ইনফরমেশন। এটা তোমার বিশাল লাভ আছে কিন্তু। এটা তুমি যখন একা একা পড়বা খুব গুরুত্ব দেবে। এটা হলো সিঙ্গেল মান, এটা হলো তোমার প্লুরাল মান, আর এটা হলো অনেকগুলো ডেটার সমন্বিত মান। এটা দ্বারা সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা দ্বারাও সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা দ্বারা সিদ্ধান্ত নেওয়া যাবে। একটু তাহলে ইনফরমেশনের একক হলো ডেটা, ডেটার একক হলো ডেটা। তাহলে খুব সহজে মনে রাখা যায়, তাই না? বুঝো কিন্তু এইটার একক এইটা, এইটার একক এইটা, এটা থেকে এটা পাবো, এটা থেকে এটা পাবো। জি স্যার। ওকে, এখন আমরা একটু শুধু লিখবো, হেডিং লাইন দেবো ডেটা প্রসেসিং। স্যার এর আগে যে লেখালেন ডেটা তিন প্রকার, ওইটা কিসের উপর ভিত্তি করে তিন প্রকার? ওইটা সাধারণত, এই জন্য কিছুর উপরে লিখি নেই, ডেটা সাধারণত তিন প্রকার। এটা কোনো কোনো কন্ডিশন ছাড়া যদি শুধু আসে ডেটা কত প্রকার, তাহলে কি কিছু বললো কিনা আমাকে বলো তো ভাই? না যদি স্যার, শুধু বলে ডেটা কত প্রকার, তাহলে কি তোমাকে কিছু বলে দিল কিনা প্রশ্নের মধ্যে? না স্যার, না স্যার। তখন কিন্তু বললো না, তখন কিন্তু তোমাকে তিন দিতে হবে। কিন্তু যদি আমার এখন আলাদা করে বলতো মাধ্যমের উপর ভিত্তি করে, তাহলে দিতাম দুই। যদি বলতো নিউমেরিক কত প্রকার, তাহলে দিতাম দুই। যদি বলতো নন নিউমেরিক, তাহলে বলতাম তিন। যদি বলতো বুলিয়ান, তাহলে বলতাম প্রকারভেদ নেই। বিষয়টা কি ক্লিয়ার কিনা? জি স্যার। জি Okay. স্যার। আচ্ছা, ডেটা প্রসেসিং কতটি? তাহলে আমরা বলবো ডেটা প্রসেসিং তিনটি বা তিন ধরনের বা তিনটি স্টেপ, বা ডেটা প্রসেসিং স্টেপ বলতে পারে, ডেটা প্রসেসিং স্টেপ বলতে পারে, লেয়ার বলতে পারে। তাহলে ডেটা প্রসেসিং স্টেপ বা লেয়ার হচ্ছে তিনটি। কিভাবে বলছে যে তুমি ইনপুট হিসেবে, এটা আমি কম্পিউটারে পড়েছিলাম, যে কোনো কম্পিউটারের প্রসেসিং করতে গেলে বা ফাংশন করতে গেলে তিনটি ধাপ অতিক্রম করতে হবে। দেখো তো কথাটা মনে আছে কিনা, যারা ক্লাস করেছিলে মনে থাকার কথা। একটার মধ্যে বলেছিলাম ইনপুট হবে, সেকেন্ডার মধ্যে বলেছিলাম প্রসেসিং হবে, এবং তিন নম্বরে বলেছিলাম আউটপুট হবে। বলছিলাম কিনা সত্যি করে বলো? জি স্যার। তাহলে এবং আরেকটা কথা বলেছিলাম, পৃথিবী যতগুলো কম্পিউটারের সৃষ্টি হয়েছে, পৃথিবীতে যতগুলো ডেটা প্রসেসিং সিস্টেম তৈরি হয়েছে, সবগুলোতেই তোমার কিন্তু এই তিনটে ধাপ অতিক্রম করতেই। কারণ আমি প্রথমে যদি ডেটা না দিই এবং সেই ডেটাগুলোকে যদি আমি প্রসেসিং না করি, মানে সুসজ্জিত না করি, অর্থাৎ প্রসেসিং কথাটাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি, আমরা ডেটা প্রসেসিং তখন লিখতে হবে।
ডেটা প্রসেসিং যদি আমরা না করি তাহলে আমি কোনোদিন ইনফরমেশন পাবো না। ইনফরমেশন তাহলে আমরা ইনপুট হিসেবে নেব ডেটা, প্রসেসিং বলতে আমরা ডেটা প্রসেসিং বুঝবো, আউটপুট বলতে আমরা ইনফরমেশন পাবো। বিষয়টা কি ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার? স্যার, ক্লিয়ার। ওকে, আমি কিন্তু একটু রিটেন স্টাইলে পড়াবো, রিটেন স্টাইলে পড়াবো। তোমরা প্রিলিটা তুমি বই থেকে পড়লে বুঝবা যে এগুলো আমি পারি। এই যে প্রসেসিংটা হয় এখানে কি সিপিইউ এর মাধ্যমে ওইটা হয়? না না না, আমরা তো বলছি ডেটা প্রসেসিং। যখন আমরা কম্পিউটারের প্রসেসিং পড়বো তখন লিখবো সিপিইউ। কম্পিউটার হলো তোমার যে কোনো যন্ত্র বা যন্ত্রাংশ নিয়ে গঠিত, রাইট? আর ডেটা এখানে প্রসেসিং বলতে ডেটাকে সাজানো বোঝাইছি। যেমন আমি তোমাকে বোঝাই বলি, ধরো আমি লিখছিলাম আগে ন, পরে ম, তারপরে মূর্ধন্য স। এইটা প্রসেসিং বলতে এই যে আগে মা বসালো, মাঝেরটা বুঝে নিল, তারপরে নূর দিল, তারপরে মূর্ধন্য স দিল। এটা কি প্রসেস না হয়ে হলো কিনা? জি স্যার, প্রসেসিং কথা হচ্ছে। বোঝো নাই? তাহলে এখানে শুধু যদি এরকম করে সাজাইতো তাহলে কি হতো? নমস হতো। যদি না সাজাইতো, সে সাজাইলো কি করে? প্রথমে ম নেছে, তারপরে সাথে একটা আকার যুক্ত করছে প্লাস, এখানে নর সাথে নু যুক্ত করছে প্লাস, তারপরে মূর্ধন্য স দিছে। এইটুকুকে আমরা বলছি ডেটা প্রসেসিং। তারপরে আউটপুটে যে আমরা পুরো সুন্দর করে দেখতে পাচ্ছি মানুষ। কথাটা কি ক্লিয়ার কিনা বলি? তখন এইটাকে আমরা বলতেছি হলো ইনপুট, ইনপুট। এইটাকে আমরা বলছি প্রসেসিং, এইটাকে আমরা বলছি ইনফরমেশন। তাহলে এখানে সিপিইউ প্রসঙ্গটা না, যে কোনো সাজানোটাই আমরা প্রসেসিং বলবো। সেটা তুমি তুমি ডিজিটালি করো আর নন ডিজিটালি করো, সাজানোটা। ক্লিয়ার? জি স্যার। কথা বলতে হবে, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এই যে তুমি যাকে ডেটা এবং ইনফরমেশন বলছো এটার মধ্যে পার্থক্যটা কি? ডেটা এবং ইনফরমেশনের মেন পার্থক্যটা হচ্ছে, আমরা যদি প্রথমে অর্থ দেখি, এটা হলো উপাত্ত। আমরা ছোট ছোট পার্থক্যগুলো দেখবো। এটা হলো তথ্য, এটা হলো একক মান, এটা হলো সমন্বিত মান, এটা হলো স্বাধীন, এটা হলো পরাধীন। কারণ ডেটা ছাড়া ও কিছুই কাজ করতে পারবে না। 4 নাম, সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়া যায়। দেখো কত সহজ পার্থক্য, এটা বইয়ের থেকে সহজ হবে। দেখো, এটা হলো ইনপুট স্বরূপ, আজকে পড়াইছি ইনপুট স্বরূপ, এটা হচ্ছে আউটপুট স্বরূপ। ছয় নাম্বার, এটা হলো 3 প্রকার, সুনির্দিষ্ট প্রকারভেদ নেই। আর এটা যে 3 প্রকার তা তুমি অলরেডি দেখে আসছে, যে 4টা পড়ালাম। যদি আমরা উদাহরণ হিসেবে দিই, অ, আ, ক, খ, উদাহরণ দিলাম। আর এখানে উদাহরণ লেখো, শিক্ষার্থীর শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল। একজন শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল হলো তার ইনফরমেশন। দেখো যে পার্থক্যগুলো লিখেছি, কোনোটা তোমার সন্দেহ আছে কিনা বা জানার আছে কিনা বা বোঝো না এরকম আছে কিনা বলো? তুমি যে কোনো বই থেকে পড়ে দেখো, তুমি এর থেকে কঠিন মনে হবে, কিন্তু বিষয়গুলো কিন্তু কত সহজে লেখা যায় এটা দেখো। জি স্যার, ক্লিয়ার। ওকে, তো স্যার একটু স্যার বইটা একদম ঘুরানো পেঁচানো করে লেখা। কোনোটা সমস্যা? আমি তো তোমাকে সাউন্ড দিয়ে দিয়ে বলছি যাতে আমার লেখাটা তোমার সমস্যা না হয়।
না না স্যার, সেটা বলে নাই, বলছে স্যার বইতে একদম ঘুরানো পেঁচানো লেখা, তাই ও বলছে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি একটু এটা খেয়াল করি, আমাদের আজকের কোটেশনটা একটু খেয়াল করবো। আমরা 4টা ধাপে লিখবো বিষয়টা, দেখো এটা কতটা জড়িত। সফটওয়্যার কোডিং, একটু টান দিয়ে আমরা লিখবো বাগিং, একটু ডান দিকে লিখবো ডিবাগিং, এরপর লিখবা হলো ডেটা কোডিং। এটা ধারাবাহিক প্রক্রিয়া। এটাকে যখন তুমি বইয়ের মধ্যে আলাদা আলাদা করে পড়বা, তখন এই পড়াটা তোমার কষ্ট মনে হবে। একটু দেখো, সফটওয়্যার কোডিং হচ্ছে লিখন পদ্ধতি। আমি তোমাকে লিখে দেখাচ্ছি লিখন পদ্ধতি। একটু খেয়াল করে দেখো, আমাদের যখন তোমার নোকিয়া ওই যে সেট গুলো থাকতো, তখন রিংটোন সেট আপ করা যেত, জানো কিনা আমি জানি না। জি স্যার, রিংটোন ওই সেট আপ রকম কোড দেখছো দিয়ে কিনা? রিংটোন করা যাইতো। ইয়েস, এই যে রিংটোন সেট আপ ছিল, এই রিংটোন বই 10 টাকা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায়। সেখানে আমরা লিখতাম এরকম যে 2GCF, সেটা বুঝো কোড থাকে। কিন্তু? হ্যাঁ, Z34D এরকম থাকে, বুঝো কিন্তু? এরকম অনেকগুলো লিখতে হতো, পরে বাজাই দিলে গানটা বাজ। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমরা যেখান থেকে দেখে দেখে লিখলাম, সেখানে ছিল হলো 2, বুঝো কিন্তু, 2DCF Z3FD। এখন আমাদের ছিল বাস্তবে এরকম, বাট আমরা লিখতে যে লিখছি এরকম। এই যে লিখলাম, এই যে আমি টাইপ করলাম, এটা হলো সফটওয়্যার কোডিং। এইটুকু ক্লিয়ার কিনা আগে বলো। আমি ভুল লেখি সঠিক লেখি এটা মুখ্য বিষয় না, আমি যে লিখেছি এইটার নাম সফটওয়্যার কোডিং। এইটুকু ক্লিয়ার কিনা আগে বলো। জি স্যার। ওকে, তাহলে আমরা যে লিখলাম এই লেখাটাই হচ্ছে কোডিং। এখন আমি দেখলাম চেক করে ওর মধ্যে ভুল লিখেছি, তাহলে লিখিত সফটওয়্যারের ত্রুটি। এই লিখিত সফটওয়্যারের ত্রুটিটা হলো কি, ভালো করে তাকাও। ত্রুটি কি হলো, আমরা একটু লাল কালিতে মার্ক করি, একটু তাকাও তো। এই জায়গাটা ভুল হয়েছে, জি এখানে ছিল হলো ডি, এই জায়গা ছিল হলো এফ, এখানে লিখেছি আমি 4। এটা ভুল লিখেছি কিনা বলো? ভুল লিখেছি। এটার নাম হলো জি স্যার। বাগিং। বাগিং। তাহলে আমি এখন কি করব? ভুল সংশোধন। এটাকে ভুল সংশোধন বা এই ত্রুটি সংশোধন করব। এই ত্রুটি সংশোধনটাই হচ্ছে ডিবাগিং। এটা এডিট করা যাবে, তাহলে আমরা জিটাকে এডিট করে দিলাম হলো ডি, আর 4টাকে এডিট করে দিলাম হলো এফ। তাহলে আমার এটা সংশোধন হয়ে গেল, দ্যাটস মিন ডিবাগিং হয়ে গেল। তাহলে আমরা সংশোধন করলাম ত্রুটিগুলো। তাহলে ত্রুটি যে সংশোধন করার পরে এইটা তো অবশ্যই সেভ করতে গেলে এটা নেম চাবে কিনা বলো তো ভাই? সেভ বাটনে চাপ দিলে একটা নেম চাবে কিনা, নাম দিয়ে সেভ করতে হবে কিনা? ওটা কোনো সেভ হয় কম্পিউটারে কিছু না হলেও এটা নিউ ফোল্ডার নামে সেভ হবে। কথা বুঝো কিন্তু? তুমি যদি কম্পিউটারে কোনো কিছু করার পরে কোনো নাম না দাও, তাও তোমার একটা ফোল্ডারের নাম হবে নিউ ফোল্ডার। সেটা যদি একাধিক হয় তাহলে 1, 2, 3 এরকম করে বাড়তে থাকবে, বাট একই হবে না, রিপ্লেস হবে। তখন এটা লেখা হয়ে গেলে যে ইউনিক, ইউনিক শব্দের মানে হলো স্বতন্ত্র, যে স্বতন্ত্র বর্ণ, চিহ্ন, প্রতীক, শব্দ দ্বারা প্রকাশ করা হয়। এটা সেভ করা মানে কিন্তু প্রকাশ করা, কম্পিউটারকে প্রকাশ করা। এই করার নাম হলো, আমরা বলবো হলো সফটওয়্যার ডাটা কোডিং। বলো ক্লিয়ার কিনা? তাহলে আবার শব্দটাকে বলি, প্রথমে লিখলাম কোডিং, ভুল করলাম বাগিং, সংশোধন করলাম ডিবাগিং, সেভ করতে গেলে একটা ইউনিক বর্ণ, চিহ্ন, প্রতীক, শব্দ কিছু একটা দ্বারা সেভ করতে হবে,
যেটা কম্পিউটারের ভাষায় প্রকাশ করা বোঝায়, সেটার নাম হলো ডেটা কোডিং। ক্লিয়ার কিনা বলো? স্যার আমরা যে কোনো সফটওয়্যার লেখার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করি ওটাও কি সফটওয়্যার কোডিং? হ্যাঁ, অবশ্যই সফটওয়্যার দিয়ে। না, ল্যাঙ্গুয়েজটা না, লেখাটা। ল্যাঙ্গুয়েজ তো তোমার একটা সব ভাষা, বুঝো কি? এখন আমি ইংরেজিতে লিখলো, আমি একটু বোঝাই বলি, সবাই তো আর আমরা সায়েন্সের স্টুডেন্ট না। ধরো আমি তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বললাম, তুমি বাংলায় লিখলে, কেউ একজন ইংরেজিতে লিখলো, কেউ একজন হিন্দিতে লিখলো, আমার কথাগুলো বুঝবা। তাহলে এখানে যে কোথাটাই হোক, ল্যাঙ্গুয়েজটা বিষয় না। এই যে আমি লিখতেছি, এটা হলো কোডিং। থ্যাংক ইউ স্যার। আমরা যারা এখানে জয়েন আছি, আমরা কি এই 4টি বিষয় ক্লিয়ার হতে পেরেছি কিনা? জি স্যার। জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা একটু মুখে মুখে বলি, কোন একটি সফটওয়্যার লিখাকে আমরা বলবো সফটওয়্যার কোডিং। কোডিং, লিখতে লিখতে কিছু ভুল হবে, সেটা হচ্ছে বাগিং। বাগিং, আমরা এটা সংশোধন করব, তাহলে ডিবাগিং। সব সংশোধন হয়ে গেলে আমরা একটা ইউনিক নাম, বর্ণ, চিহ্ন, শব্দ দ্বারা এটাকে প্রকাশ করব বা সেভ করব, সেটা হলো ডেটা কোডিং। যেটা এখন আমরা যেটা লিখবো সেটা একটু মনোযোগ দিয়ে, খুব জরুরি কিন্তু। ডেটা কম্প্রেশনটা লিখি। আমরা তো ডেটা পেয়ে গেলাম, একটা ডেটা পেলাম, অলরেডি আমার কম্পিউটার সেভ করে আমি রেখে দিলাম। তাহলে এখানে কম্প্রেশন বলতে কি? ডেটা কম্প্রেশন শব্দের মানে হলো উপাত্ত সংকুচিত। সংক্ষিপ্তকরণ বা সংকোচন বা হ্রাসকরণ। ক্লিয়ার কিনা বলো? আমরা কিন্তু স্যার। পড়িনি, বাট শব্দটা ক্লিয়ার কিনা আমি তোমাকে বলিনি, বুঝতে বলিনি, আমি বলছি শব্দটাকে আমরা ক্লিয়ার করতে পেরেছি কিনা। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা কখন করি, কেন করি, বা কি দ্বারা করি, এর সুবিধাটা কি আর এর অসুবিধাটা কি একটু জানবো। তাহলে ভালো কথা। ধরো তুমি খুব মনোযোগ দিয়ে, তুমি ডিজিটাল ক্যামেরা দিয়ে, আমাদের ইনপুট হলো ধরো 1.5 জিবি মানে গিগাবাইট পিক্সেল। তার মানে এখানে 1.5 জিবি পিক্সেল আছে, বুঝো কিন্তু কথা। তার মানে একটি বড় ডেটাকে, বড় বড় পরিমাণের ডেটাকে, তাহলে বড় আকারের ডেটা, সেটা আমরা নিলাম পিক্সেল, যেটা আমরা বিভিন্ন সময় ঘুরতে ফিরতে গেলে লাগে। এখন আমরা এটা করব হলো উপযুক্ত সফটওয়্যার। কথাটা বইয়ের মধ্যে লেখা থাকবে, উপযুক্ত সফটওয়্যার, অপ্রয়োজনীয় সফটওয়্যার দ্বারা আমরা এটা প্রসেসিং করব। একটু আগে পড়াইছিলাম, ডেটা প্রসেসিং না পড়ালে এখন বুঝতে না এটা বলতে কি বোঝাইছে। তুমি যদি বলো স্যার উদাহরণস্বরূপ কি, তাহলে আমরা উদাহরণস্বরূপ লিখলাম ইমেজ রিসাইজার। ইমেজ রিসাইজার নামে একটা সফটওয়্যার আছে, এটা নিলাম। এটার মধ্যে দেওয়ার পরে যখন প্রসেসিং হয়ে যাবে, তখন আমি এটাকে ওই পিকচার গুলোই আমি পেয়ে যাব ধরো 528 মেগাবাইটের পিকচার পেয়ে যাব। সব পিকচার থাকবে, বাট মেগাবাইট দেখো কমে গেছে, সংকুচিত হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করেছি, ডেটা ওই কথাটা লিখতে হবে, সংক্ষিপ্তকরণ বা সংকোচন বা হ্রাসকরণ করা হলো, আমি এখানে আউটপুট পেয়ে গেলাম। এটা হলো মূলত ডেটা কম্প্রেশন। তুমি এটা ভিডিও হতে পারে, বুঝো কিন্তু, এটা ভিডিও হতে পারে, পিকচার হতে পারে, বড় কোনো ফাইল হতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখানে আমাদের উপযুক্ত সফটওয়্যার হতে পারে, একটা লিখেছি ইমেজ রিসাইজার, তারপরে অডিও কনভার্টার, তারপরে হতে পারে ভিডিও কনভার্টার, তারপরে জিপ করা, ফাইল জিপ করা। ঠিক আছে, এরকম এগুলো আমরা অফিসে অনেক কাজ করা লাগে, যে অনেকগুলো চিঠি অনেক মেগাবাইট হয়ে গেছে, মেইল করতে কষ্ট হচ্ছে, জিপ ফাইল করলে অল্প হয়ে যাবে, সেটাকে পাঠাই দিলে ওরা আনজিপ করে ব্যবহার করবে, ইত্যাদি লিখে রাখবে। এখানে এই সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করব, আমরা রেজাল্ট পাবো। কারো কোনো প্রশ্ন থাকলে করো তো বিষয়টা, মানে গল্পের মতো বোঝানোর চেষ্টা করলাম,
বুঝছে কিনা? অডিও ক্যারেক্টার ভিডিও এগুলা কি হচ্ছে এটার উদাহরণ? সফটওয়্যার এখানে মানে তো উদাহরণ বলে কিছু নাই, উদাহরণ বলে কিছু নাই। কেন বুঝাই বলি, উদাহরণ কি লিখবা? তোমাকে তো বলছে ডেটা কম্প্রেশন করা, এটা তো একটা পদ্ধতি বা প্রক্রিয়া। সেখানে তুমি বলতে পারো যে বড় আকারের ডেটা বলতে কি বুঝাবে, পিকচার বুঝাইতে পারে, ভিডিও বুঝাইতে পারে, তোমার লিখিত ডেটা বুঝাইতে পারে। তারপরে কি বলতে পারে, উপযুক্ত সফটওয়্যার বলতে কাদেরকে বুঝবে, ইমেজ রিসাইজার, অডিও কনভার্টার, ভিডিও কনভার্টার, জিপ সফটওয়্যার, এগুলো সব হলো সফটওয়্যার। এগুলো সব হলো সফটওয়্যার, এগুলো থাকা লাগবে কম্পিউটার। স্যার তারপরে হলো আমরা আউটপুট পাবো, রেজাল্ট। স্যার আমরা যখন অ্যাপ্লিকেশন করতে যাই স্যার, অনেক সময় ফটো রিসাইজ মানে একটা সাইজ, নির্দিষ্ট সাইজ বলে, তখন ওটাকে ছোট করতে হয়, আবার সিগনেচারটা একটা সাইজে নিতে হয়, ওটাই মানে ডেটা কম্প্রেশন আর কি। ওটাও এক ধরনের কম্প্রেশন, ওটা এক ধরনের কম্প্রেশন। কেন বুঝাই বলি, তাহলে ওই ডেটাটা যখন আমরা ছবিটা তুলেছি, তোমার একটা ছবি তুলেছো, ওটা ধরো ছিল হলো 10.2 মেগাবাইট, ভালো করে বুঝলি, কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে অ্যাপ্লিকেশন লাগবে হলো 300 × 300 কিলোবাইট। তাহলে তুমি জি স্যার। একটা 10 মেগাবাইটকে 300 কিলোবাইটে নিয়ে আসছো, তাহলে কি ডেটা কি একই রকম ছিল নাকি হ্রাস করেছো? হ্রাস হয়েছে স্যার, এটা হ্রাস ডেটা করছো। কম্প্রেশন। আগে ধরো ছিল এটা 4R বা 3R, তুমি সেটাকে করেছো স্টাম সাইজ, তাহলে অবশ্যই এটা সংকোচন হয়েছে। তাহলে কি এটাও এক ধরনের উদাহরণ। ভালো, থ্যাংক ইউ। আমরা কি বোর্ডেরটুকু মুছে দেবো কিনা? জি স্যার দেন। হ্যাঁ জি স্যার। স্যার। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখবো, দেখি না আমাদের আগে শেষ কতটুকু শেষ করতে পারি। যেটা আমাদের সেকেন্ড টপিক ছিল আজকে, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, রিটেন, প্রিলি, ভাইবা 3 জায়গায় ইম্পর্টেন্ট। সেই জন্য আমি P+W লিখে রাখলাম, প্রিলি প্লাস রিটেন আমার কাজে লাগবে। সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি এর ব্যবহারিক দিক সমূহ। এটাকে দৈনন্দিন জীবন বলতে পারে, এটাকে প্র্যাকটিক্যাল লাইফ বলতে পারে, হ্যাঁ, ডেইলি লাইফ বলতে পারে। ঠিক আছে, তাহলে কি বলতে পারে যে তোমার আইটি এর ব্যবহারিক দিকগুলো আলোচনা করো কোন জীবনে, সেটা হচ্ছে ডেইলি লাইফে অর প্র্যাকটিক্যাল লাইফে। ডেইলি লাইফ অর প্র্যাকটিক্যাল লাইফে আইটি মানে ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন ব্যবহারিক দিক আলোচনা করো। তাহলে আমরা প্রথম 1 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে টেলেক্স। এটা একটা যন্ত্র। এটা কি ধরনের একটা যন্ত্র ভালো করে বুঝবা। টেলেক্স কি? টেলেক্স হচ্ছে একটা টেলিপ্রিন্টার। টেলিপ্রিন্টার মেশিন, ভালো করে বুঝবা। এটা হচ্ছে টেলিপ্রিন্টার মেশিন, আগে ব্যবহার হতো খুব বেশি। এটাতে কি করা যাবে? এটা দিয়ে কথা ও শব্দ কি করা যাবে? কথা এবং শব্দ স্থানান্তর করা যাবে। স্থানান্তর করা যায়। তাহলে আমরা শুধু এতদিন জানতাম টেলিফোন যেখানে কথা বলতাম, আর প্রিন্টার যেখানে শব্দ পাঠাতাম। টেলিপ্রিন্টার নামে একটা মেশিন ছিল আগে, যেখানে কথা মানে তোমার টাইপ করে দেওয়া কথা এবং শব্দ সাউন্ড পাঠানো যেত। কথা বুঝে নিও। এখন আমরা একটা কাজ করি, প্রিন্টার দিয়ে আমরা লেখা পাঠাই দিই, কথাগুলো মনের কথাগুলো লিখে পাঠাই। আর আর কি করি, আর শব্দ দ্বারা, কথা না বলে অনেক জায়গা থাকতে পারে লেখা, কথা বা লেখা যেটাই বলো, তাহলে কথা এবং শব্দ বা লেখা এবং শব্দ আমরা এক জায়গা থেকে এক জায়গা পাঠিয়ে দিতে পারবো। এটার নাম হলো টেলিপ্রিন্টার। এটা এখন বর্তমানে ব্যবহার নাই বললে ছেড়ে, আমরা ফোন দিয়ে খুলে ফেলি, প্রিন্টার দিয়ে প্রিন্ট করে ফেলি। 2 নম্বর হলো টেলিটেক্সট। এখানে একটা বিষয় আছে, পার্থক্যটা বোঝা। একটা কিন্তু টেলেক্স, এটা হলো কিন্তু টেলিটেক্সট। টেলি শব্দের মানে হলো সম্প্রচার। টেলি মানে এখানে সম্প্রচার। তোমাকে বোঝানোর জন্য একটু বাংলাগুলো লিখে দিই। সম্প্রচার। টেক্সট মানে কি? লিখিত তথ্য। আচ্ছা, তাহলে বাংলা করলে কি হয় বলো তো ভাই? লিখিত তথ্যের সম্প্রচার বলা যায় কিনা বলো? বলা যায়? জি স্যার।
জি স্যার বলে আচ্ছা, যান। লিখিত তথ্যের সম্প্রচার করা, তাহলে এটি একটি কয়মুখী, এটা হলো একমুখী লিখিত তথ্য সম্প্রচার প্রক্রিয়া বলা যায়। এটা একমুখী লিখিত তথ্য সম্প্রচার প্রক্রিয়া। যদি বলো স্যার আমরা একটা প্রমাণ চাই, তা আসলে আমরা একটা প্রমাণ, উপরের টুকু কাজ হয়ে গেলে মুছে দিলে আমার ছবি এঁকে বোঝাইতে সুবিধা হবে। আমি কি উপরের টুকু মুছে দেবো কিনা? হ্যাঁ স্যার জি মুছে স্যার। জি স্যার। ওকে, দেখো আমরা একটা ছবি আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো তোমার বাসায় এখনই ক্লাস শেষ করে দেখবা আমার সাথে কথাগুলো মেলে কিনা। তোমার বাসায় একটা টিভি আছে, বুঝো কি, এখানে একটা টিভি লিখলে, যে কোনো একটা টিভি চালানো আছে। তুমি দেখো এখানে কন্টিনিউয়াসলি এই ডান দিক থেকে বাম দিক বরাবর বিভিন্ন কথা কন্টিনিউয়াস চলমান থাকে। কিরকম? শিরোনাম, শব্দ খবর, আবহাওয়ার খবর, দেখছো ব্রেকিং কিনা আমি জানি নিউজ। না, দেখছো কিনা, ব্রেকিং নিউজ, স্যার শিরোনাম আকারে আসে আর কি। হ্যাঁ স্যার। এইগুলোই হলো এক ধরনের, ভালো করে বুঝবো কিন্তু, এইগুলো হলো তোমার টেলিটেক্সট। এখন তুমি বলবা যে স্যার এইগুলো কি এমনি এমনি আসে না, ও একজন লিখতেছে, এখানে একটা যন্ত্র আছে, ওই যে তোমার কিরকম যন্ত্রটা, ওই যে আমরা এটিএম বুথে টাকা তুলি ওই রকম করে একটা মেশিন আছে, ওর মধ্যে লিখে লিখে দিচ্ছে, ওখানে একটা মনিটর আছে দেখতেছে, ওই লেখাটা টিভিতে চলে আসছে। ওখানে যদি তুমি ভুল টাইপ করো তাহলে কিন্তু এখানে ভুল আসবে। এমন না যে কম্পিউটার তোমাকে সঠিক করে দেবে। ভালো করে কথাটা বুঝতে হবে কিন্তু, একমুখী লিখিত তথ্য সম্প্রচার করবে। সে বলে না লিখে সম্প্রচার করবে, তুমি লিখে দিবা সেই তথ্যটার সম্প্রচার করবে। বিষয়টা ক্লিয়ার কিনা বলো? তুমি যদি জি ভুল ভাল স্যার। লেখো তাহলে জি ভুল স্যার, ভালই সম্প্রচার হবে। ক্লিয়ার স্যার। Okay, ঠিক আছে। তাহলে আশা করি টেলিটেক্সট নিয়ে আর কারো ঝামেলা থাকবে না। এখন আমরা যাব ভিডিও টেক্সট। স্যার, স্যার ওই প্রথমে যে টেলেক্সট বলছেন না, ওইটা যদি আবার একটু বলতেন। টেলেক্স হচ্ছে এক ধরনের দুইটা যন্ত্রের সমন্বয়ে সৃষ্টকৃত একটি যন্ত্র, যেখানে আমরা যে টেলিফোনের কাজ করতাম, ভালো করে বুঝো টেলিফোনটা কি ছিল, আমরা ঘুরাই ঘুরাই ফোন দিয়ে কথা বলতাম, রাইট, মানে সাউন্ড দিয়ে কথা বলতাম। কিন্তু সেখানে কি টেলিফোনে কিছু লিখে পাঠানো যেত কিনা বলো? না কথা স্যার। বুঝলো কিনা আমি জানি না, টেলিফোনে কি মেসেজ পাঠানো যায়? না। না। তাহলে প্রথম তৈরি হয়েছিল টেলিফোন, যেটা দিয়ে খালি শব্দ সাউন্ড যেত, কিন্তু লেখা তো যেত না। পরে তৈরি হলো টেলিপ্রিন্টার, যেটা দিয়ে শব্দ, মানে তুমি যেমন টেলিফোনে কথা বলতে পারো সেটাও বলতে পারবা, আবার কিছু টাইপ করেও লিখে দিতে পারো। এরকম একটা যন্ত্র ছিল, যার নাম হলো টেলেক্স। এখন ব্যবহার নাই বললেই চলে। বিষয়টা ক্লিয়ার কিনা? হ্যাঁ। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি ভিডিও টেক্সট। ভিডিও টেক্সট, ভিডিও টেক্সট শব্দের মানে কি? এখানে কিন্তু লেখা আছে মজার একটা বিষয়, ভিডিও আর টেক্সট। তাহলে লিখবা যে উন্নত, যে উন্নত আহ, যে উন্নত ব্রডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ব্যান্ডউইথের মাধ্যমে এটা জিজ্ঞেস করো না, আমি পড়াবো, এগুলো বলে দেবো। ব্রডব্যান্ড, উচ্চ ব্যান্ডউইথ এর মাধ্যমে, এই জায়গাটা এখন টার্গেট পয়েন্ট, আমি যেটা লাল কালিতে লিখতেছি। ভিডিও চিত্র ও সংশ্লিষ্ট, ভিডিও চিত্র ও সংশ্লিষ্ট লিখিত তথ্য, এইটুক ক্লিয়ার কিনা? বুঝতে কষ্ট হয়, দেখা যায় জি স্যার। লেখাটা? ঠিক আছে,
তাহলে ভিডিও চিত্র সংশ্লিষ্ট লিখিত তথ্যের একত্রে সম্প্রচার প্রক্রিয়া। এটি একটি দ্বিমুখী চলমান ভিডিও এবং লিখিত আলাদা আলাদা করে, কারণ এখানে লিখিত তথ্য আসতে হবে। উদাহরণ দিয়ে ভালো বুঝতে সুবিধা হবে, খালি লেখাটা শেষ করি আমরা। স্যার লেখা হয়েছে। তোমাদের কোনো কাজ নাই, হ্যাঁ বোঝার দরকার নেই, তোমরা বুঝো না, শুধু লেখা শেষ করো। ভালো কথা। চলো আমরা একটা মজার জিনিস দেখি। কি দেখবো? একটা জায়গা আমরা সবাই খেলা দেখতেছি মিলে, ভালো করে বুঝবো। কি খেলা? ক্রিকেট খেলা। আমরা টিভিতে ক্রিকেট খেলা দেখছি। এখানে আমরা যে ক্রিকেট খেলা দেখলাম বা ফুটবল খেলা দেখছি, সেখানে এই দিকে দেখো তো, এখানে প্লেয়াররা 4-6 মারতেছে, এটাও দেখাচ্ছে, দেখায় কিনা? তাহলে ভিডিও দেখায়, পাশাপাশি এখানে যে রান কত হয়েছে এটাও লিখে দেয় কিনা বলো? যে জি স্যার। তোমার জি 12 স্যার। 1 উইকেট লিখে দেয় কিনা? মানে এখানে যা ভিডিওতে দেখাচ্ছে এখানে সেটা লিখে দেয় কিনা এটা বলো আগে। এমন ঘটনা ঘটছে যেখানে আউট হয়েছে কিন্তু এটা লেখে নাই, বা ওখানে 4 হয়েছে এখানে লেখে নাই, এরকম হয় কিনা? না হয় স্যার, না। লিখে না স্যার। না। এইটি এক ধরনের ভিডিও টেক্সট। তার মানে এটা ভিডিও সম্প্রচার করতেছে একজন আর লিখে দিচ্ছে আরেকজন, এটা দ্বিমুখী চলমান সম্প্রচার প্রক্রিয়া হতে হবে। তার মানে দুইজনকে সচেতন থাকতে হবে, এমন না যে একজন ভিডিও করতেছে উনি লিখতেছে, এরকম না। এই জন্য অনেক সময় দেখবো যে 4 হয়ে গেছে বাট লিখতে কয়েক সেকেন্ড দেরি হতে পারে, হয় কিনা কখনো বলো তো? হয়, জি স্যার, একটু লেট হয় আর কি। একটু লেট হয়। তাহলে আমরা যারা এখন ক্লাস করতেছি বিষয়টাকে ক্লিয়ার কিনা আগে বলো। যেমন আমরা যদি বলি সরাসরি ক্রিকেট খেলা, তারপরে সরাসরি ফুটবল খেলা, বুঝো কিন্তু, তারপরে সাবটাইটেল যুক্ত কোনো ভিডিও দেখছো কিনা আমি জানি না, যে ভিডিওতে যা বলতেছে নিজ দিয়ে সব লিখে দিচ্ছে, এরকম ভিডিও দেখছো কিনা আমি জানি না। হ্যাঁ কোনো স্যার, সিনেমা দেখছি। নাটক সাবটাইটেল দেখেছো আছে কিনা স্যার। আমি জানি না। দেখছি স্যার, তাহলে প্রায় এখন দেখি। বলো, যারা আমরা ক্লাসে আছি আমরা কি ভিডিও টেক্সট ক্লিয়ার কিনা আগে বলো। ইয়েস স্যার। জি স্যার। ঠিক আছে। এখন তুমি এইগুলো দিয়ে বইয়ে পড়তে যাও, তাহলে কিন্তু তোমার ওই সরাসরি ফুটবল খেলা ওরা উদাহরণ লিখবে না, এরকম করে বুঝাবে না, যাতে তোমার কষ্ট হবে, মনে হবে কি কঠিন একটা জিনিস, অথচ কত সহজ বিষয়। দেখো টেলিটেক্সট খালি লিখিত তথ্য চলমান সম্প্রচার, ভিডিও টেক্সট তাহলে ভিডিওর সাথে লিখিত তথ্য যাবে, কতগুলো সহজ বিষয় দেখো, ফিল করে দেখো। আচ্ছা 4 নাম্বার হলো আরো সহজ, দেখো ভিডিও কনফারেন্সিং, অনেকবার পরীক্ষাতে এসে। কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং কি ভালো করে বুঝবো। একাধিক ব্যক্তি পরস্পর দূরে অবস্থান করেও, একাধিক ব্যক্তি পরস্পর দূরে অবস্থান করেও মিটিং বা আলোচনায় অংশগ্রহণ করার প্রক্রিয়াকে আমরা ভিডিও কনফারেন্সিং বলি। ভালো করে বুঝুন, আমরা ভিডিও কল আর ভিডিও কনফারেন্সিং কে এক করে ফেলি। ভালো করে বুঝুন, ধরো তোমাদের সাথে আমি একটা গ্রুপ বানালাম, যে অনলাইনে যারা পড়ো তাদের সাথে গ্রুপ করলাম, মাঝে মধ্যে আমি তোমাদের খোঁজ খবর নিলাম,
ভিডিও কল দিয়ে, এটা ভিডিও কনফারেন্সিং হবে না। ভিডিও কনফারেন্সিং হতে গেলে নির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে, নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে হবে, নির্দিষ্ট সিদ্ধান্ত প্রদান করতে হবে, সেখানে সবাই একটা সম্মিলিত মতামত দেওয়ার সুযোগ থাকতে হবে, সেটা হলো ভিডিও কনফারেন্স। স্যার আর যেমন ওইটা আমরা ছিল ক্লাস ভিডিও কল। করতেছি এরকম নাকি স্যার? না, এটা কিন্তু ভিডিও ক্লাস। ভিডিও কনফারেন্সিং হলে ধরো আমরা সবাই চাকরি সবাইকে করি, দেখা যাবে। সবাইকে দেখা যাবে, একজন আরেকজনকে দেখবো, এবং সেখানে তুমি কি বলবা সেটা নির্দিষ্ট করে বলা থাকবে। এখন তুমি যে কি বলতিছো, এটাকে আমি কোনো নির্দিষ্ট করে বলে দিছি যে তুমি এটা বুঝো না বা তুমি এটা বুঝো, এই প্রশ্নটা করো না, এই প্রশ্নটা করে, এরকম কিছু আছে কিনা? এখানে উন্মুক্ত না। কথা বলার সুযোগ পাচ্ছ। তাহলে এটা কখনোই ভিডিও কনফারেন্সিং হবে না। কনফারেন্সিং শব্দের মানে হলো নির্দিষ্ট বিষয়ের উপরে নির্দিষ্ট কথা বলতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেমন তুমি চাকরি পাইলে তোমার ডিপার্টমেন্টের বড় বড় বসরা অনেক সময় ভিডিও কনফারেন্সিং করতে পারে, সরকার প্রধানরা ভিডিও কনফারেন্সিং করতে পারে, বিদেশি লোকজন সরকারি এখানে ভিডিও কনফারেন্সিং করতে পারে। এখন আমরা নামাজের ব্রেকে যাওয়ার আগে শুধু একটা জিনিস দেখা যায়, একটা ভিডিও কনফারেন্সিং এর জন্য মূল উপাদান কয়টা লাগবে কে বলতে পারে? একজন বলো। তোমাদের প্রশ্ন, ধরো এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, প্রয়োজনীয় উপাদান কতটি বলো। স্যার 3টে। বলো, দু স্যার একজন 3টি বলো, একজন বলছে 3টি, স্যার আমিও বলি আরো 3টি। কয়েকজন বলো, নতুন কিছু, আর কেউ কিছু? আমাদের ফার্স্ট লাগবে হলো একটা পিসি লাগবে, পার্সোনাল কম্পিউটার লাগবে। 2 নম্বরে লাগবে ইন্টারনেট কানেকশন লাগবে, এটা বিস্তারিত পড়াবো, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। 3 নাম্বার আমাদের লাগবে হলো মাইক্রোফোন লাগবে, যেটা আমার এখন আছে। একটা ক্যামেরা থাকতে হবে দেখার জন্য, একটা লাউড স্পিকার থাকতে হবে বা স্পিকার থাকতে হবে শোনার জন্য, যেটা আমার এখন কানে আছে। এই 5টা জিনিস তোমাদেরকে অবশ্যই এই কাজটা করতে গেলে 5টা উপাদান থাকতে হবে, একটু লিখে নাও। তাহলে একটি ভিডিও কনফারেন্সিং এর জন্য আমাদের এই 5টি তোমার উপাদান থাকতে হবে। একটি হলো একটি কম্পিউটার থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, মাইক্রোফোন থাকতে হবে, ক্যামেরা থাকতে হবে, আর হচ্ছে লাউড স্পিকার আর স্পিকার থাকতে হবে। স্যার এর মাইক্রোফোন কোনটা? স্পিকার ছাড়া কি শোনা যাবে না কথাগুলো? মাইক্রোফোন মানে যেটা দিয়ে আমরা বলি, আর স্পিকার মানে যেটা দিয়ে শুনি। আমার কাছে যেমন দুইটা আছে, আমার পকেটে আছে যেটা দিয়ে তোমরা শুনতেছো, একটু তাকাও, আমি তোমাকে দেখাই, এই ডিভাইসটা বুঝলে সুবিধা হবে। এখানে আমার দুইটা জিনিস আছে, দেখো। আমি যে মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি এটা হলো পিসি, ভালো করে তাকাও। তোমাকে এখনই প্রমাণ দিই যে আমাদের আজকে ক্লাসটা এক ধরনের ভিডিও কনফারেন্সিং কিছু সময়ের জন্য মনে করি। তাহলে আমি যে মোবাইলটা ব্যবহার করেছি এটা একটা পিসি। আমার এখানে রাউটার কানেকশন দিয়েছি, মানে ইন্টারনেট কানেকশন দিয়েছি। এখানে এই দেখো আমি যেটা কথা বলতেছি, এই দেখো এটার নাম হলো মাইক্রোফোন, এখানে মাইক্রোফোন দিয়েছি। এই দেখো আমি শুনতেছি, কানে আছে, দেখো সেটার নাম হলো, তোমাদের কথা শুনতেছি সেটা হচ্ছে স্পিকার। আর এই ক্যামেরা আছে বলে তুমি ক্লাসের বোর্ডটা দেখতেছো, না হলে ক্লাসটাই দেখতে পাচ্ছে না। যদি আমরা চাই একটু দেখাই, এখন দেখো তো দেখা যায় কিনা? জি না স্যার। যাবে না। তার মানে এখানে একটা ক্যামেরা থাকতে হবে। আশা করি প্রত্যেকটা বিষয়টা বাস্তবের সাথে মিল করে বোঝানোর চেষ্টা করলাম। জি স্যার। স্যার মাইক্রোফোন এবং স্পিকার কি বাধ্যতামূলক ভিডিও হ্যাঁ, কলে? বাধ্যতামূলক মানে তো তোমার কথা তুমি না, সেটা যদি কনফারেন্স না হতো বাধ্যতামূলক নয়। কনফারেন্সিং মানে তো তোমার কাছে শুনবে, মিস্টার অমক কথা বলুন, আপনার সময় 2 মিনিট। তুমি তখন মাইক্রোফোন নেই, তুমি এমনি কথা বলতেছো, কথা বুঝো কিনা? এরকম হয় কিন্তু অনেক সময়, হয় কি না? মাইক্রোফোন চালু নেই কিন্তু কথা বলতেছি, হয় কি না? মিউট থাকা অবস্থায়, হয় কি না? আমি দেখছি, তুমি দেখছো কিনা আমি জানি না। যেমন আমি একটু বুঝাই বলি প্রমাণ দিয়ে এখনই, মাইক্রোফোনটা কত গুরুত্বপূর্ণ। জি স্যার স্যার, কিছু শুনি না শোনা স্যার। যাচ্ছে না। ওই যে স্যার মাইক্রোফোন অফ করে দিচ্ছে। ওর সাথে মিল দেখাতে পেরেছি। তাহলে এটা মাইক্রোফোনটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি মাইক্রোফোনটা বন্ধ রেখেছিলাম। তাহলে তো আমাদের নামাজ পড়ে শুরু করি। হ্যাঁ,
10 মিনিটের ব্রেক, জি আমরা স্যার 10 মিনিট এক্সটেনশন করে পড়াবো। ওকে স্যার। স্যার লাইনেই কি থাকবো? লাইনে সবাই থাকো, কাটার দরকার নেই, আমাকে এইভাবে রাখবো আমি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, 10 মিনিট পরে আসবো।
আমরা আসছি কিনা? জি স্যার। জি। জি স্যার। আমরা লাস্ট টপিক পড়লাম হলো কি জন্য? স্যার ভিডিও ভিডিও কনফারেন্স কনফারেন্সিং। ভিডিও আচ্ছা কনফারেন্স। পাঁচটি বের করে দিন। আমরা এখন দেখব হলো কত নাম্বার পড়লাম, 3টা না 4টা? স্যার 5টা 4টা। উপাদান করবেন স্যার। না মানে ওই ভিডিও কনফারেন্সিং এর দৈনন্দিন জীবনে ব্যবহার হিসেবে কত, প্রথমটা ছিল হলো ট্যালেক্স, 4টা 4টা। গেছে 2 স্যার, নম্বর ছিল 4টা। সেলিটেক্স, এখন আসবে 5 নাম্বার হলো ইমেইল। খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখি, একটু স্টার দিয়ে রাখো, এটা ফ্রিলি রিটেন 2 জায়গায় ইম্পর্টেন্ট, আলাদা করে বললাম শর্ট নোট। ইমেইল কি? ইমেইল হলো ইলেকট্রনিক মেইল। ইমেইলের সংজ্ঞা কি জানো কিনা? কেউ বলতে পারো ইমেইল কাকে বলে? ইলেকট্রনিক মেইল কাকে বলে? ইলেকট্রনিক মেইল হলো, এটা তুমি মনে করো খুব সহজে শিখাই, দেখো, ও উন্নত ও দ্রুত ডাক ব্যবস্থা। দেখো খুব সহজে জানা যায়, বোঝানো যায়, উন্নত ও দ্রুত ডাক ব্যবস্থাকেই বলে। লেখা শেষ করো। মানে আগে আমাদের যে কাজটা পিয়ন করত, আগের যে কাজটা পোস্ট অফিসের পোস্ট মাস্টার করত, সেই কাজটা কম্পিউটারের মাধ্যমে করে দেওয়ার নাম হলো ইমেইল। ইমেল। বিষয়টা ক্লিয়ার হও। উন্নত ও দ্রুত ডাক ব্যবস্থাকে আমরা বলবো ইমেইল। তাহলে আমরা ইমেল। 2টা পয়েন্ট লিখলাম এখন। প্রথম পয়েন্ট হচ্ছে ইমেইলের ফুল ফর্ম কি, ইলেকট্রনিক 2 নম্বর হলো ইমেইল কাকে বলে। জি, এখন যেটা আমরা দেখবা, একটি ইমেইল অ্যাড্রেসের ইমেইল অ্যাড্রেসের যদি আসে প্রধান অংশ কয়টি, তাহলে কি বলবো বলো? স্যার 2টা। 2টি। 2টি। আর যদি বলে মোট অংশ কয়টি, তাহলে বলবা 3টি। তাহলে এটা আমরা একটা উদাহরণের আলোকে ব্যাখ্যা দেব। তোমরা এটা লেখা শেষ করার পরে আশা করি কোনো প্রশ্ন থাকবে না, খালি লেখাটা শেষ করো। লিখছি স্যার। ঠিক আছে, স্যার একটু বাকি, একটু এখন আমরা দেখব, না আমরা নিচেটুকু মুছবো না, একটু দেখে নাও। এখন আমরা যদি লিখি যে বিসিএস প্রিলিমিনারি, বুঝো কিন্তু, বিসিএস প্রিলিমিনারি অনলাইন, বিসিএস প্রিলিমিনারি অনলাইন, বিতে ব্যাচ বুঝালাম, বেশি আর আগালাম না, @gmail.com। বিসিএস প্রিলিমিনারি অনলাইন বিতে ব্যাচ আমরা চাইলে এটা করতে পারবো, আমার বিশ্বাস এটা আগে কেউ করে না, এরকম দেওয়া যায়। এখানে শর্ত কি কি আগে বুঝাই বলি। প্রথম শর্ত হলো সবগুলো স্মল লেটারে লিখতে হবে। তাহলে এগুলো সবসময় কি লেটার হতে হবে বলো ভাই? স্মল লেটার। স্মল লেটার। আশা করি এটা মাথায় রাখবা, কারণ এটা বিভিন্ন সময় তোমাকে অনেকে ইমেল অ্যাড্রেস চায়, আমিও চাই অনেকের কাছ থেকে, সেই ইমেল অ্যাড্রেস দেয় যেটা আমার হাসি পায়, ক্যাপিটাল লেটারে করে করে দেয়। তাহলে সবগুলো স্মল লেটার হবে। এটার প্রধান অংশ থাকবে 2টা। প্রথমটাকে আমরা বলি হলো ইউজার নেম, প্রথমটুকু। এইটা সবসময় ইউনিক হতে হবে। কি হতে হবে বলো? ইউনিক। তাহলে প্রথম শর্ত ছিল হলো স্মল লেটার হতে হবে। 2 নম্বরটা ইউজার নেমটা কি হতে হবে বলো? ইউনিক। এটা যদি আগে কেউ ব্যবহার করে থাকে তাহলে আমরা এটা করতে পারবো না, জানো কিনা আমি জানি না, কখনোই এটা সেকেন্ড বার আর ব্যবহার করা যাবে না। তাহলে বাকিটুকু কি? এটা হলো ডোমেইন নেম।
ডোমেইন নেম মানে স্যার হলো ব্যবসায়িক স্পষ্ট কেমন প্রতিষ্ঠান। দেখা যাচ্ছে না কেন? স্যার নেটে সমস্যা দেখা হচ্ছে মনে হয় স্যার বাস কেন? স্পষ্ট এটা আমার দেখতে এখান পাচ্ছি থেকে, না। এটা আমার এখান থেকে কেউ বলো তো, আমার তো মনে হচ্ছে ফুল নেট আছে। স্যার আমার স্যার এখানেও আমাদের এখানেও স্যার চেষ্টা দেখা করছি, যাচ্ছে না। মানে লেখাগুলো ব্লার আপসান। দেখাচ্ছে। দাঁড়াও 1 মিনিট। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? না স্যার। না স্যার আগের মতোই। এখন ক্লিয়ার হওয়ার কথা। একটু করে ঢুকো, আমি তো চেক করে দেখলাম। স্যার ঝাপসা দেখা যায়, বোঝা যায় না ভালো। হ্যাঁ স্যার, ঝাপসা দেখা যাচ্ছে। আবার একটু তোমরা ঢোকো তো করে, জাস্ট কি নতুন করে ঢোকো তো। আমার মনে হয় তো সমস্যার কথা না, আমি তো আবার নতুন করে ওয়াইফাই কানেক্ট দিলাম। স্যার এখন দেখতেছি। ঠিক আছে, ও একটু কয়েক সেকেন্ড সময় লাগে। দেখো, তাহলে আমাদের শর্তগুলো মনে না রাখলে কিন্তু দৈনন্দিন জীবনে আমরা ঝামেলায় পড়বো। প্রথমটা হবে স্মল লেটার, ইউজার নেম হবে ইউনিক, আর এই যে দুইটা নাম লিখলাম, এই দুইটা নাম হলো প্রধান অংশ। তাহলে অতিরিক্ত একটা অংশ আছে, সেটার নাম হলো, এটার নাম কি? কে বলতে পারো এটার নাম কি? @, কে বলতে পারো? যে বলতে পারবা তাকে একটা চকলেট খাওয়াবো, বলো। স্যার ওটা @, সাইন বলে ওটাকে। আর কেউ? মেয়েদের মধ্যে একজন, @, একজন বলো। সে এটা হবে অ্যাট সাইন। কি সাইন বলো? এটার ফুল নাম ইজ, ফুল ফর্ম ইজ @, নট @, @। এটার বাংলা হলো সংযোগকারী। সংযোগকারী। আজকে থেকে এখন আমরা কি বলবো বলো? আজকে ক্লাসের পরে যে তোমার যখন ইমেল অ্যাড্রেস কেউ চাবে, আমি যেমন বলবো mdnaif100@gmail.com, বা আমরা যেটা আজকে বানাতে পারি BCS প্রিলিমিনারি অনলাইন b@gmail.com, আমরা এটা বলবো @, যেটা ব্যবহার করা হয়েছে 1972 সাল থেকে। প্রথম ব্যবহার করা হয়েছে ইউএসএ 1972। এটা আমাদের অনেক সময় কাজে লাগতে পারে। এটা প্রধান অংশের মধ্যে না হলেও এটা সংযোগকারী চিহ্ন হিসেবে থাকতে হবে, না হলে ইমেল অ্যাড্রেস কাজ করবে না। কারণ একজন ইউজার নেম আর একটা তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সংযোগকারী চিহ্ন না দিলে ইমেল অ্যাড্রেস ভুল হবে। আমাদের বোর্ডের লেখাটুকু ক্লিয়ার কিনা? ইয়েস এন্ড নো? স্যার এই ইউনিকটা না বুঝি না, এই ইউনিকটা যদি একটু বলতেন। ভাইরে, এই নামটা দিয়ে যদি আগে একজন ইমেল অ্যাড্রেস খুলে থাকে, তাহলে তুমি যদি এটা ব্যবহার করে তাহলে হবে না। ইউনিক বলেছি মানে ইউনিক ইউজার নেম হতে হবে, তাই মানে এইটা আগে কেউ ব্যবহার করে নাই এমন একটা ইউজার নেম হতে হবে। বুঝাতে পারিনি? ধরো তোমার নাম যা, এই নামে আগে একজন ইমেল অ্যাড্রেস খুলছে, তাহলে এটাতে তুমি খুলতে পারবা না, এর সাথে 1 2 3 কিছু একটা যোগ করতে হবে, তখন এটা ইউনিক হবে, তখন তুমি এটাতে খুলতে পারবা। এটা বলতে চাইছি, নাকি ভুল বললাম? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো, কি দেখবো? তাহলে ইমেল অ্যাড্রেসের তাহলে কি কি পড়লাম? ফুল ফর্ম পড়লাম। ইমেলের 2 3টা বিষয় তোমাদের জানা উচিত, যেমন স্পাম কি, একটা শব্দ আসে মাঝে মধ্যে, স্পাম কি। তারপরে অনেক সময় আসে সিসি কি, অনেক সময় আসে বিসিসি কি। ঠিক আছে? স্পাম হচ্ছে অপ্রয়োজনীয় মেইল আসে কি, কখনো কখনো দেখবা। তোমাদের আসে কিনা আমি জানি না, আমার আসে অপ্রয়োজনীয়। আমাদের অপ্রয়োজনীয় যে মেইল গুলো আসে, অপ্রয়োজনীয় মেইলকে আমরা বলি হলো স্পাম। ঠিক আছে? সিসি হচ্ছে কার্বন কপি। কার্বন কপি, একই কপি অন্যকে পাঠানো। ব্লাইন্ড, ব্লাইন্ড কার্বন কপি, কাউকে ঠিকানা বা অ্যাড্রেস কি করে
হাইড করেও তথ্য পাঠানো যাবে, ব্লাইন্ড কার্বন কপি। এই তিনটে জিনিস একটু জেনে রাখো, কাজে দিতে পারে। অনেক সময় বলতে পারে যে স্পাম কি, সিসির ফুল ফর্ম কি, বিসিসির ফুল ফর্ম কি। আমরা আরেকটা মজার জিনিস দেখবো, সেটা হচ্ছে ইমেইল। ইমেইল সার্ভার আজকের ক্লাসের সবচেয়ে জনপ্রিয় একটা টপিক হচ্ছে ইমেইল সার্ভার। একটু লিখে নাও, ইমেইল সার্ভার। মনে রাখতে হবে ইমেইল সার্ভারকে আমরা অনেক সময় বলতে পারি প্রোটোকল সুইচ। প্রথম উত্তর কিন্তু হয়ে গেল। পরীক্ষাতে চাইতে পারে ইমেল সার্ভার কি, চারটে অপশনে যেটা থাকবে প্রোটোকল সুইট, সেটা দেখাইতে হবে। প্রোটোকল সুইটটা কি আমরা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আসুন, ইমেল সার্ভার হচ্ছে দুই ধরনের প্রোটোকল নিয়ে গঠিত, আর প্রোটোকল সুইট হচ্ছে একসাথে একাধিক প্রোটোকল ব্যবহার করলে তাকে আমরা বলি প্রোটোকল সুইট। ভালো কথা। তাহলে প্রথমটার নাম হলো এস এম পিওপি। পিওপি হলো প্রথমটা, দ্বিতীয়টা এস এম টিপি। তাহলে পি ফর প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল। আর এটা হলো সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে তুমি দেখেই বুঝে ফেলেছো, এটা যদি ট্রান্সফার হয় তাহলে এটা কি হবে, এটা অবশ্যই গ্রহণ হবে। তাহলে এই পদ্ধতিতে বার্তা গ্রহণ করা হয়, আর এই পদ্ধতিতে বার্তা প্রেরণ করা হয়। এই পদ্ধতিতে বার্তা প্রেরণ করা হয়। এটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো POP3। মানে কি জানো, পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। এটার ফুল ফর্ম হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। আমরা যেটা এখন ব্যবহার করি সেটা ব্যবহার করি পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। মানে প্রথম যখন ইমেল ছিল, আমাদের ইনবক্স আসতো, তখন একটা নির্দিষ্ট ইনবক্স হয়ে যাওয়ার পরে আর ইমেল আসতো না। ভালো করে বুঝবা, ইমেল বন্ধ হয়ে যেত, আগের গুলো ডিলিট করা লাগতো, পরে আসতো। সেটা হলো POP1। POP2 তে যেটা হলো যে ইমেল আসতো, এসে ডিলিট না হয়ে লাফালাফি করতো। দ্বিতীয়ত হচ্ছে এটাকে খোঁজার জন্য স্ক্রল করে করে বা সার্চ দিয়ে এটাকে খুঁজতে হতো। এখন যেটা POP3, শুধু ইমেইলে সার্চ বাটনে যে 1 বছর আগে 2 বছর আগের মেইলে সেন্ড করা বা ইনবক্সের খালি টাইম সেট করে দিয়ে ওখানে দিলেই সবগুলো চলে আসে, কিছু সার্চ দেওয়া লাগে না। অর্থাৎ আমি ইমেইল এসেছে ওখানে দিয়ে আমি যদি 1 মাস দিই ওই মাসের আসবে, আমি যদি 1 ইয়ার দিই 1 ইয়ার আসবে, ওই নির্দিষ্ট মাসের লিখে দিয়ে ওই মাসের ইমেইল গুলোও চলে আসবে, যেটা আমাদের সবচেয়ে কাছে জনপ্রিয়তা লাভ করেছে। যারা ইমেল চালাও একবার চেক করলে এগুলো পেয়ে যাবে। লেখা শেষ করে আমাকে বলো। স্যার Yes. এখানে ইমেল সার্ভার আর প্রোটোকল সুইট এই দুটো কি সেম জিনিস? না, আমি বলতে চেয়েছি আমাদের আজকে ক্লাসটা হচ্ছে ইমেল সার্ভারের উপরে। ইমেল সার্ভার মূলত কি, এক ধরনের প্রোটোকল সুইট। ইমেল সার্ভার কি, এক ধরনের প্রোটোকল সুইট। তাহলে পরীক্ষাতে চাইতে পারে যে তোমরা প্রিলির ক্লাস নিচ্ছি, না হলে এটা এখানে লিখতাম না, কিন্তু প্রিলির জন্য বেশি তথ্য প্রয়োজন হয়। তাহলে আমার এই এইটার ফুল ভার্সনও লাগতো না যদি রিটেন হইতো। রিটেন হলে খালি সব দিলেই হয়ে যায়। কিন্তু তোমার প্রিলিতে প্রশ্ন হবে কি, ইমেল সার্ভার কি, ঢাকা বা প্রোটোকল সুইট। ইমেল সার্ভার কত প্রকার? 2 প্রকার। ইমেল সুইট কয় ধরনের প্রোটোকল নিয়ে কাজ করে? একাধিক প্রোটোকল। তারপরে এটার ফুল ফর্ম কি, জনপ্রিয়তা কি, কি কাজ করে, এগুলো সব প্রিলির প্রশ্ন। তার মানে ইমেল সার্ভারের একটা উদাহরণ হতে পারে প্রোটোকল সুইট, বা প্রোটোকল সুইটের একটা উদাহরণ হতে পারে ইমেল সার্ভার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, তুমি তো ক্লিয়ার। প্রোটোকল এখনো পড়ো নাই, শোনো, তুমি তো প্রোটোকল এটার পরে পড়বা, তখন না বুঝবা প্রোটোকল আর প্রোটোকল সুইটের মধ্যে পার্থক্য, তখন তোমার এই বোঝাটা সহজ হবে। লিখে আমার গেছি কথাটা বুঝে না, আমি এখন প্রোটোকলটাকে বুঝাই, প্রোটোকলটা বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। স্যার ইমেল সার্ভার 2 ধরনের না, এটা লিখবো? হ্যাঁ, ইমেল সার্ভার কয় ধরনের? না, ইমেল সার্ভার হলো 2 ধরনের প্রোটোকল নিয়ে গঠিত, এইভাবে লিখতে হবে। ইমেল সার্ভার 2 ধরনের না, লিখবা হলো পাশে নোট রাখো এরকম, ইমেল সার্ভার 2 ধরনের প্রোটোকল নিয়ে গঠিত। নাম্বার 1 POP, নাম্বার 2 SMT। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম শব্দটা? জি স্যার, ক্লিয়ার। ওকে, আমরা এখন মজার একটা জিনিস শিখতেছি। দেখো, প্রোটোকল
আর একটা শব্দ হলো প্রোটোকল সুইট। এই জায়গায় সবচেয়ে একটু মনোযোগী থাকো সবাই, নাহলে আগের পড়াটা যারা প্রশ্ন করেছে এই প্রশ্নটা আজীবন থেকে যাবে। আমি যেটা বোঝাবো এখন তোমার এইভাবে আর তোমার কোনো বই পড়তে হবে না। দেখো, আমরা প্রতি মাসেই আমাদের মোবাইলে ডেটা ক্রয় করি কিনা বলো? প্যাকেজ, ডেটা প্যাকেজ জি স্যার। কিনি কিনা? ইয়েস এন্ড নো, কিনি। আচ্ছা, একটা ডেটা কিনতে গেলে, একটা ডেটা প্যাকেজ কিনতে গেলে, একটা ডেটা প্যাকেজ কিনতে গেলে আমাকে তিনটা বিষয় বিবেচনা করতে হবে। এক, মেগাবাইটের পরিমাণ, অর্থাৎ কত জিবি, এটা টাইম, কত টাইম এটা ব্যবহার করা যাবে, কত টাকা, রাইট আর রং বলেও কিন্তু কথা। জি স্যার। জি স্যার। আমি কত টাকা লাগবে, কতদিন ব্যবহার করতে পারবো, কত জিবি কিনতে পারবো। ধরো তোমার এই দুটো ভালো লাগছে, 30 দিন 50 জিবি, টাকা নেই তাও কিনা যাবে না। ধরো তুমি কিনছো, নির্দিষ্ট সময়ের আগে খরচ হয়ে গেছে, তাও ব্যবহার করতে পারবে না। আবার মেগাবাইট আছে, টাইমও আছে, টাকাও খরচ হয়েছে, নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে তখন আবার ব্যবহার করতে পারবো। বিষয়টা বোঝাতে পারলাম? জি স্যার। কথা বলো। আচ্ছা, তাহলে যে নিয়ম, এই যে নিয়ম, যে নিয়ম নীতি অনুসরণ করে, যে নিয়ম নীতি কি করে বলো? অনুসরণ, অনুসরণ করে, অনুসরণ করে ইন্টারনেট চালু রাখা হয়, তাকে প্রোটোকল বলে। বিষয়টা ক্লিয়ার কিনা বল? যে নিয়ম নীতি অনুসরণ করে ইন্টারনেট চালু রাখা হয় সেটার নাম প্রোটোকল। প্রোটোকল। বিষয়টা ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার। ক্লিয়ার। সেকেন্ডটা তাহলে কি বলতেছে? একাধিক প্রোটোকল একসাথে চালু থাকলে তাকে প্রোটোকল সুইট বলে। তাহলে কিরকম বিষয়টা আমরা একটু বুঝাই বলি। উদাহরণস্বরূপ, আইপি, টিসিপি, আরআইপি, এইচটিটিপি, এই যে জিনিসগুলো, আইপি মানে হলো ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, বুঝে নিও। টিসিপি কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আরআইপি কি? রাউটিং ইন্টারনেট প্রোটোকল। এইচটিটিপি কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন তুমি যদি বলো যে স্যার শুধু আমি নিজে চালাবো ইন্টারনেট মোবাইলে, ভালো করে দুটো শব্দ শিখে রাখো, আজীবন কাজে দেবে। ধরো তুমি শুধু নিজে ইন্টারনেট মোবাইলে নিজে লাগাই নিজে চালাও, তাহলে তুমি আইপির মধ্যে আসো। তুমি নিজে চালাও, মাঝে মধ্যে হটস্পট চালু করে বন্ধুদের চালানোর সুযোগ করে দাও, তাহলে তুমি আসো আইপি আর টিসিপির মধ্যে। ধরো তুমি নিজে একটা প্রোটোকল কিনছো, মানে পকেট রাউটার কিনছো, বা নিজের একটা বাসায় রাউটার রাখছো, সেই রাউটারটা সবাইরে চালাইতে দাও, তাহলে তুমি তিনটার মধ্যে আসো। তুমি নিজে চালাচ্ছ, বন্ধুকে চালাইতে দিচ্ছ, রাউটার চালু রেখেছো। এইটা দিয়ে যদি তুমি বাসায় কোনো কম্পিউটারে অনলাইন ভিত্তিক কাজ করো, বিভিন্ন টেক্সট এক জায়গা থেকে এক জায়গা তুমি এখানে যুক্ত করে করে ট্রান্সফার করো, তাহলে তুমি সবগুলোই চালাচ্ছ। এখন প্রসঙ্গ হলো, তুমি যদি নিজে খালি ডেটা কিনে চালাও তাহলে শুধু প্রোটোকল, আর যখন এর সাথে একাধিক যুক্ত হবে তখন হবে প্রোটোকল সুইচ। বলো তো ক্লিয়ার কিনা? স্যার তাহলে মানে একা চালাইলে হচ্ছে প্রোটোকল, আর এর সাথে আরো অনেক কিছু অ্যাড করলে প্রোটোকল সুইচ। জি, ধরো তুমি শুধু একটা একটা ছোট প্যাকেজ কিনছো, তুমি ছাড়া আর কাউকে চালাতে দাও না, তুমি নিজে নিজে চালাও, বন্ধ করে রাখো, তাহলে তুমি এখন শুধু প্রোটোকলে আসো। কিন্তু তুমি অনেক মেগাবাইট কিনছো, যে বাড়িতে আর কারোর প্যাকেজ কিনতে দেবো না,
আমারটাই হটস্পট দেবো, সবাই চালাবে, তাহলে তুমি প্রোটোকল সুইটের মধ্যে আসবে। বিষয়টা ক্লিয়ার কিনা? তোমরা যদি কথা না বলো তাহলে তো আমি বুঝবো না। ক্লিয়ার ক্লিয়ার স্যার। স্যার। ওকে, জি তাহলে স্যার, আমার ক্লিয়ার। এখন পরীক্ষাতে এই দুটো জিনিস যে এক জিনিস, অনেকটাই কাছাকাছি জিনিস, বিষয়টা তো একমত হলে কিনা, মানে সকল প্রোটোকলই এক ধরনের প্রোটোকল সুইট, রাইট আর রং? হ্যাঁ মানে রাইট স্যার। সকল প্রোটোকল সুইট আর এক জিনিস না, জি প্রত্যেকটা স্যার। জায়গায় তো আইন কানুন মেনে চলতে হবে। সেই জন্য পরীক্ষাতে প্রোটোকল আসুক আর প্রোটোকল সুইট আসুক, তুমি ভয় পাবা না। ভয় পাবা না, কারণ অনেকেই প্রোটোকল সুইট থেকে মাথা নষ্ট করে ফেলে, জানলা কি বলছে পরীক্ষাতে। তাহলে বুঝতে হবে এখানে আমি নিজে ব্যবহার করব, আমার পাশের মানুষকে ব্যবহার করার সুযোগ দেবো, বিষয়টা একই এসেছে। এমন তো না যে আমি যেটা কিনেছি বন্ধুকে চালাতে দিলে নিয়ম নীতি চেঞ্জ হয়ে যাবে, ওই 1 মাসে চালাতে পারবো, নিয়ম নীতি ওর মধ্যেই থাকবো, সমস্যা করবো। তাহলে আমরা এখন আসো আইপি অবলিক টিসিপি, টিসিপি এর ধাপ সমূহ একটু লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, রিটেন প্রিলি 2 জায়গার জন্য। যেহেতু 2টা শব্দ লিখছি টিসিপি আর আইপি, এটাকে প্রোটোকল সুইচও বলা যাবে। দেখো এখানে 3টা প্রশ্নের সমাধান হচ্ছে, কিন্তু বুঝে নিও, কিন্তু এখানে 3টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি, কিন্তু কথা বুঝবা, না বুঝলে আমাকে উত্তর দিবা। যদি প্রোটোকল সুইট আসে একই উত্তর হবে, যদি শুধু আইপি আসে একই উত্তর হবে, যদি টিসিপি আসে একই উত্তর হবে। কারণ আমি যে নিয়ম নীতি মেনে 1 মাসের ডেটা কিনেছি, আমার বন্ধুকে দিলে কি নিয়ম নীতি চেঞ্জ হয়ে যাবে? অলরেডি কি ডেটা কিনা শেষ, নাকি ওই নিয়ম নীতি চলবে? বলো তো একজন। তো ওই নিয়মিতই চলবে। ওই নিয়ম নীতি একই চলবে, নিয়ম ইয়েস, নীতি। ওই নিয়ম নীতি চলবে, নতুন করে নিয়ম নীতি আবার আপডেট করতে হবে না। তাহলে আমাদের হেডিং লাইনটা কি লেখা শেষ কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে এইটা যখন আমি পড়াচ্ছি এটা কিন্তু রিটেনের মতো করে পড়াবো, আশা করি তোমাদের সারা জীবন এটা কাজে দেবে। আমি না পড়ালেও তুমি জীবনের টিচার হলেও আর একজনকে এটা সুন্দর করে আমার মতো করে বুঝাইতে পারবা ইনশাল্লাহ। খুব সুন্দর করে পড়াবো এটা। এটা হচ্ছে, একটু লিখে নেবা, লেয়ার নং, এটা হচ্ছে লেয়ার নেম, ঠিক আছে? এটা হলো আমাদের বর্ণনা, যেটা আমরা ডেসক্রিপশন দিব আর এই সম্পর্কে। তাহলে এখানে আমার ধাপ হলো 5টা, একটু দেখে নাও। 1, 2, 3, 4, 5। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল যে টিসিপি আইপি আর প্রোটোকল সুইটের ধাপ কয়টি? 5টি। L1, L2, L3, L4, L5। এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা আমরা নিচের থেকে লিখতেছি কেন, উপর থেকে লিখলে কি হবে? উপর থেকে লিখলে ভুল হবে। যদি বলো কেন, কারণ এইটা হলো, যদি তুমি বিল্ডিং তৈরি করো, লাইক বিল্ডিং মনে করো, টিসিপি আইপি ওএসআই মডেল সবগুলো একটা বিল্ডিং। তুমি আমাকে একটু উত্তর দিবা, যে কেউ একজন, যে আমরা বিল্ডিং তৈরি করলে নিচেরে একতলা বলি না উপরে একতলা বলি? নিচেই বলি। তাহলে প্রথমে আমরা যেটা করব, একটা ইন্টারনেট কানেকশন দিতে গেলে তোমার ফিজিক্যাল লেয়ার লাগবে। ফিজিক্যাল লেয়ার মানে কি জানো? তারের সংযোগ। এখন বলো তো ভাই, সত্যি করে, যে আমরা যদি কোনো বাড়িতে ব্রডব্যান্ড লাইন নিতে যাই, তাহলে ওই লোকটা বলে না যে ভাই আমাকে তার কিনে দিতে হবে, বা আপনি টাকা দেন আমি তার কিনে নিয়ে আসবো, বলে কিনা? সেটার নাম হলো ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার মানে তারের সংযোগ। এই জায়গা কোন তার থাকবে একটু লিখে দাও, অপটিক্যাল ফাইবার থাকবে। 2টা উত্তর দিলাম। প্রথম প্রশ্ন হতে পারে লেয়ার 1 এর নাম কি? ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার বলতে কিসের সংযোগ? তারের সংযোগ। কোন ধরনের তার? অপটিক্যাল ফাইবার। বিষয়টা ক্লিয়ার? সেকেন্ডটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বলতে আমরা বুঝবো হচ্ছে কেবল কিনে দেওয়া। মনে আছে কিনা আমি জানি না তোমাদের, কেবল কিনে দেওয়া। কেবল দ্বারা একটা কেবল ইনপুট আউটপুট, কেবল দ্বারা লজিক্যাল পথ দেখানো। অর্থাৎ আমাদের কোন দিক থেকে কোন দিক ডেটা যাবে, অর্থাৎ কোম্পানির একটা সার্ভার বক্স থেকে আমাদের ঘর পর্যন্ত যে যাবে, ওই জায়গা আউটপুট, আর আমাদের এখানে একটা ইনপুট কেবল থাকবে, যাতে সে লজিক্যাল পথ দেখাবে, সেটার নাম হলো নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। তাহলে ভালো করে বুঝবা, তার কিনে দিলে, কেবল কিনে দিলে
তোমার মোবাইলে অথবা তোমার কম্পিউটারে একটা সাইন চলে আসবে যে ইন্টারনেট কানেক্ট পেয়েছে, সেটার নাম হলো ইন্টারনেট লেয়ার। আমার কথা বুঝে নাও, কোন একটা জায়গা যদি ওয়াইফাই কানেকশন থাকে, সেখানে তোমার পাসওয়ার্ড দিক আর না দিক, ওয়াইফাইতে ক্লিক করলে সাইনটা চলে আসে কিনা একটু বলো তো। হ্যাঁ স্যার আসেন। আসে স্যার। ওইটার নামই হলো ইন্টারনেট লেয়ার। তোমাকে এখন পাসওয়ার্ড দিলেই কাজটা করতে পারবে। তার মানে ইন্টারনেট সংযোগ স্থাপন করতে হবে। তুমি কিভাবে করবা? ওনার কাছে পাসওয়ার্ড নিয়ে করবা। তাহলে ইন্টারনেট সংযোগ স্থাপন, তখন ওই লোকটা তোমার একটা ইন্টারনেট পাসওয়ার্ড সেট করে দেবে। দিলে তাহলে তার কিনে দিলে, কেবল কিনে দিলে, পাসওয়ার্ড সেট করে লাইন পেয়ে গেলে, তাহলে কি করতে হবে? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার মানে কি? তুমি তোর বন্ধুকে একটা মেসেজ দিলে, বন্ধু আমি তো বাসায় ওয়াইফাই লাগাইছি, এখন তুমি আমার সবসময় পাবা, এই মেসেজটা পাঠাই দিচ্ছি। তাহলে আমরা কি বলবো? বলবো হলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে ডাটা এর স্থানান্তর। আশা করি তোমরা এটা জানো। ইন্টারনেট কানেক্ট দিয়ে তুমি যদি কাউকে লেখো যে বন্ধু আমি এই অবস্থায় আছি, সে মেসেজটা পেয়ে যাবে। এটার নাম হলো ট্রান্সপোর্ট লেয়ার, অর্থাৎ তথ্যটা তার কাছে চলে যাওয়া। আর লাস্ট ওয়ার্ড হচ্ছে, এটা শব্দটা ফিক্সড থাকবে, এটাতে হাত দেওয়া যাবে না কখনো, অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার এটা শুনে নিও, অ্যাপ্লিকেশন লেয়ারটা কতটা জরুরি। এখন বলো তো, ওই লোকটা কানেক্ট করে দিয়ে, ওই লোকটা তার লাগাই দিল, কেবল লাগাই দিল, পাসওয়ার্ড দিয়ে দিল, তোমাকে চেক করাই দিল, ওই লোকটা কি তোমার বাসায় থাকবে না চলে যাবে? সে চলে যাবে। তারপরে তুমি যতদিন সম্ভব তুমি তোমার মতো করে যে ব্যবহার করবা, অর্থাৎ ইউজার্স, তুমি একজন নিজে ইউজার্স এর ডেটাবেস তৈরি করা। ধরো তুমি ডেটাবেস তৈরি করলে বা ইন্টারফেস তৈরি করলে, মানে তোমার নিজের কোনো প্রোফাইল টোফাইল বানালে, ইন্টারফেস ইত্যাদি ইত্যাদি তৈরি করা। আমার এখানে জায়গা নাই, তোমরা একটা কথা লিখে রাখো, একটা কথা জায়গার বেশি লিখে রাখো, ব্যবহারকারীর ইচ্ছামতো ব্যবহার করার সুযোগ দেওয়া। এই পাশে একটু লিখে রাখো, ব্যবহারকারীর ইচ্ছামতো ব্যবহার করার সুযোগ দেওয়া। আচ্ছা ভাই, তুমি বাড়িতে বললে যে বাবা আমার তো ইন্টারনেট কানেক্ট দাও, আমার সামনে বিশেষ পরীক্ষা, আমি পড়াশোনা করবো। আচ্ছা রাত্রিবেলা তুমি যেটা সিনেমা দেখো, তোমার বাবা এসে বাধা দেবে? সত্যি করে বলো না, কারণ তুমি তো নেশো পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখতেই পারো। তাহলে সেটাও কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে হবে। আমি কি বোঝাতে পারলাম? কিন্তু আমরা পরীক্ষার হলে তো সিনেমা লেখা দেখাতে পারবো না, সেজন্য ভালো ভালো কথা লিখলাম, ডেটাবেস লিখলাম, ইন্টারফেস লিখলাম, ইত্যাদি ইত্যাদি। আর ওই ওয়ার্ডটা আবার একটু বলেন, কি বললেন যে ব্যবহারকারী? ব্যবহারকারীর ইচ্ছামতো ব্যবহার করার সুযোগ প্রদান করা। ব্যবহারকারীর ইচ্ছামতো ব্যবহার করার সুযোগ। ব্যবহারকারীর ইচ্ছামতো ব্যবহার করার সুযোগ। বলতো বিষয়টা কি খুব কঠিন ছিল? সত্যি করে বলো। আচ্ছা, আমি যেভাবে বললাম তুমি জাস্ট একবার একটু গল্পের মতো শিখে রাখো যে ওই লোকটা প্রথমে আসে আমার তার কিনে দিতে বলবে, এটা ফিজিক্যাল লেয়ার, কেবল কিনে দিতে পারবে, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, তারপরে সে আমাকে একটা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট দিয়ে দেবে, ইন্টারনেট লেয়ার, আমি আমার বন্ধুকে মেসেজ পাঠাবো, ট্রান্সপোর্ট লেয়ার, আমি আমার ইচ্ছা মতো যে কোনো কাজে ব্যবহার করবো, অ্যাপ্লিকেশন লেয়ার। লাস্ট ওয়ার্ড হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে 4 ধরনের, একটু দেখে নাও, বিস্তারিত আমরা পরের ক্লাসে দেখব। একটা হলো প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মজার বিষয় হচ্ছে এইটা হলো 10 থেকে 100 মিটার পর্যন্ত হবে, এটা 10 কিলোমিটার হবে, ঠিক আছে? এটা তোমার হবে হলো ছোট শহর, একটা ছোট শহরের মধ্যে হবে, এটা হবে বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী
কানেক্টিভিটি দেওয়ার সুযোগ থাকতে হবে। বিষয়টা দেখো ক্লিয়ার কি? লেখা শেষ? ক্লিয়ার স্যার। জি স্যার। স্যার একটু আচ্ছা, বাকি। এখন না মুছবো না, একটু বুঝাই বলে যে জায়গা প্রশ্ন আমাদের বেশি আসে। এক হলো প্যানের ফুল ফর্ম কি, এটার বিস্তৃতি কি, ঠিক ল্যান ম্যান ওয়ান সবাই। এখন আমরা বুঝবো না, উদাহরণ ছাড়া বুঝবো না। যেমন ব্লুটুথ, তারপরে ব্লুটুথের আরেক নাম হলো পিকোনেট, একটু লিখে রাখো। ব্লুটুথের আরেক নাম কি বলো? পিকোনেট বা শেয়ার ইট। আচ্ছা বলো তো ভাই, আমি যদি তোমার ব্লুটুথ দিয়ে বা শেয়ার ইট দিয়ে একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে কিছু ট্রান্সফার করে দিই, সেটা কি 100 মিটার মধ্যে হয় কিনা? 100 মিটার মধ্যে হবে। ভালো করে জি বুঝবা স্যার। কিন্তু। এটা হলো, এই লন হলো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তারপরে গবেষণাগার, এই সব জায়গা হলো আমরা ব্যবহার করি। যেমন বলো কিভাবে আমাদের প্রত্যেক ক্যাম্পাসে যে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, এই ক্যাম্পাসের বাইরে গেলে আমরা পাবো না, ক্যাম্পাসের মধ্যে ঢুকলেই আমরা এই সিগন্যালটা পাবো এবং ইউজ করতে পারবো। এটা হলো ল্যান, লোকালের মধ্যে, এটা নির্দিষ্ট লোকালের মধ্যে। আর এইটা কারা? ওই যে আমরা, তোমরা জানো কিনা, এই যে টিভি কেবল নেটওয়ার্ক, আমি একটু বুঝাই বললে বুঝবা। টিভি কেবল নেটওয়ার্ক কোনগুলোকে আমরা বলি? এই যে এক ধরনের টিভির লাইন দিয়ে যায়, মানে ডিশের লাইন দেয়, ওই যে ডিশ লাইন, দেখছো কিনা আমি জানি না, ডিশ লাইন লাগায় না? এই ডিশ লাইন কি এক মহল্লা, একটা ছোট শহরের মধ্যে যে কেউ যে কোনো প্রান্তে দিতে পারে। আবার ওদের নিজস্ব চ্যানেল থাকে, যেটা মনে করো আমি তোমাকে বোঝাই বলি, তুমি ঢাকায় যেটা ডিশের লাইনের ওদের যে চ্যানেলে যে জিনিসটা দেখতে পাবা, রাজশাহীতে যে ওটা পাবা না, চট্টগ্রাম যে পাবা না, অর্থাৎ নির্দিষ্ট শহরের মধ্যে নেটওয়ার্কটা থাকবে। আর বিশ্বব্যাপী যেটা হবে সেটা হচ্ছে তোমার স্যাটেলাইট। আমরা পরের ক্লাসে মনে করে দেবো স্যাটেলাইট পড়াবো, তারপরে ভিস্যাট পড়াবো। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, স্যাটেলাইট এবং ভিস্যাট পরের ক্লাসে। জন্য তুমি আসার পর আমি জিজ্ঞেস করবো যে লাস্ট কি পড়িয়েছিলাম, তখন তোমরা মনে করবা স্যার ল্যান্ডম্যান 1 পড়িয়েছিলাম। এর কিছু উদাহরণ পড়াবো, পাশাপাশি এই উদাহরণগুলোর ব্যাখ্যা দেব। যেমন পিকোনেট কোথায় ব্যবহার করা হয়, বিশ্ববিদ্যালয়, এগুলো কি বোঝায়, স্যাটেলাইট কাকে বোঝায়, ভিস্যাট কাকে বলা, এগুলোর এখনো ক্লাস শেষ করলাম না, এগুলোর আরো ইউটিলাইজেশন দেখাবো আমরা পরের ক্লাসে। বিষয়টা বোঝাতে পারলাম? বেসিকটা পড়াই দিলাম, তাহলে বেসিক পড়াই দিলাম, তাও দেখবো অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে যাবে। প্যানের ফুল ফর্ম কি, পিকোনেট বলতে কি বোঝায়, ব্লুটুথের দূরত্ব কত, এগুলো তোমার এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে সবাই ভালো থাকো। আমার আর ওকে স্যার। একটা ক্লাস আছে, যেহেতু আমি পরে সুন্দর করে বাকিটা দেখাই দেবো। তোমাদের এটার ক্লাস কয়টা একটু বলতে পারবা? 2টা না 3টা সিলেবাসে? স্যার আচ্ছা এটা পরে বলো। পাঁচটা। দুইটা ক্লাস। 2টা, অর্থাৎ 2 পরের ক্লাসে সব অংশই শেষ করে দেবো, কোনোটা বাকি রাখবো না ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আমাদের দোয়া করো। আসসালামু আলাইকুম।